আইনি নির্মলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সেকেন্ড এসএলএসটি 2025 তোমরা যারা ইন্টারভিউ এবং ডেমো ক্লাসের জন্য প্রিপারেশান নিচ্ছ, অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো ইন্টারভিউয়ের নোটস প্রোভাইড করার জন্য। দেখো, আগে আমি আলোচনা করেছি ইন্টারভিউতে কোন কোন টপিকসগুলো পড়তে হবে, কিন্তু সেই টপিক্সের মধ্যে কি আছে আজকে আমি আমার নোটসে সেগুলোই তোমাদেরকে দেখাবো। ইন্টারভিউয়ের বিভিন্ন বিষয় তোমরা যদি পড়ে রাখো তাহলে তোমাদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে এবং সেই কনফিডেন্সের ওপর বেশ করে নিশ্চয়ই তোমরা ভালোভাবে ইন্টারভিউ দিতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে ডেমো ক্লাস দিতে পারবে। কিন্তু আমার যেটা সাজেশান যে তোমাকে কিন্তু ভালোভাবে পড়ে রাখতে হবে। এক্সটেন্সিভলি তুমি যদি পড়ে রাখো তাহলে সেই কনফিডেন্সের উপর বেশ করেই কিন্তু তুমি এই এক্সামিনেশানের একদম লাস্ট ফেজ খুব ভালোভাবে দিতে পারবে। এবং এই নোটসগুলো ভালো করে দেখে নাও এবং দেখে নিয়ে তোমরা যদি আমার থেকে নোটস কালেকশান করতে চাও, যেরকমভাবে আগে রিটেন এক্সামিনেশনের নোটস তোমরা কালেকশান করেছিলে, তো এই একই প্রসেসে তোমরা আমার থেকে নোটস কিনতে পারো। তো তার আগে আমি তোমাদেরকে নোটসগুলো দেখিয়ে দেবো। তোমাদের যদি সুইটেবল মনে হয় তবে এই নোটস তোমরা আমার থেকে কালেকশান করবে। এই প্রসঙ্গে বলি, এটা সমস্ত সাবজেক্টের জন্য নোটস, প্রধানত বায়োলজিক্যাল সায়েন্স নয়। যত সাবজেক্ট আছে সেটা হতে পারে বেঙ্গলি, হতে পারে হিস্ট্রি, জিওগ্রাফি বা ফিজিক্স, কেমিস্ট্রি, যা সাবজেক্ট হতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে ইন্টারভিউতে মোটামুটি কমন কোয়েশ্চেন্স করা হয়। অর্থাৎ ক্লাসরুম ম্যানেজমেন্ট প্লাস একজন টিচারের কী স্কিল থাকে, এই সমস্ত বিষয়ই প্রধানত ইন্টারভিউ থেকে কোয়েশ্চেন্স করা হয়। তো সেই সমস্ত বিষয়ই কিন্তু আমার এই নোটসের মধ্যে ইনক্লুড করা আছে, সেগুলোই তোমাদেরকে দেখাবো। কেনার আগে নোটসগুলো তোমরা দেখে নাও। এবং এই যে নোটস তোমাদেরকে প্রোভাইড করছে, এখানে কিন্তু কোনো সাবজেক্টের কোনো বিষয় নেই। অর্থাৎ এক্ষেত্রে শুধুমাত্র কমন যে বিষয়গুলো আছে সেগুলোই আছে। সুতরাং অনেক কিছু বিষয় তোমাদেরকে পড়তে হবে না, কিন্তু যেটা পড়তে হবে সেটাও কিন্তু কম নয়। তো এই নোটসের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, জিকে আছে, বিভিন্ন বিষয় এক্ষেত্রে ইনক্লুড করা আছে। তো সেগুলোই তোমাদেরকে দেখাবো। এবং যেটা বলছিলাম যে সাবজেক্টও কিন্তু এসএলএসটি ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়। কেউ যদি বায়োলজিক্যাল সায়েন্স হও তাহলে সেই 11-12 লেভেলের বায়োলজি বই ভালো করে পড়বে। কেউ যদি বাংলা, ইংরাজি, মানে যার যেরকম সাবজেক্ট আছে সাবজেক্টও কিন্তু ভালো করে পড়বে। ক্লাস 11 এবং ক্লাস 12 লেভেলের বই ভালো করে পড়বে। এর সাথে সাথে তোমরা যদি এমএসসি করে রাখো তাহলে অবশ্যই এমএসসির স্পেশাল পেপার ভালো করে পড়বে। তো যাই হোক, আমি আমার নোটসে তোমাদেরকে দেখাবো যে কোন অংশগুলো মেনলি আমার নোটসে আছে। এবং আবার বলছি, এইগুলো দেখে নিয়ে তারপরে কিন্তু তোমরা আমার থেকে নোটস পারচেস করবে। দেখো, মোট অনেকগুলো নোটস আছে। তো প্রথম যে নোটস আছে এখানে দেখতে পাচ্ছ যে WBSSC SLST ইন্টারভিউ নোটস, এবং এই নোটস কিন্তু আমি নিজে হাতেই তৈরি করেছি, বায়নী নির্মল। সুতরাং এক্ষেত্রে দেখতে পাচ্ছ বায়নী নির্মল নোটস আছে। এবং এক্ষেত্রে দেখো ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স। তো প্রথম যে টপিক আছে, প্রধানত ইন্টারভিউতে যে প্রশ্নগুলো করা হয়, তো সেই সমস্ত প্রশ্নগুলোই প্রথম নোটসের মধ্যে আছে। এক্ষেত্রে দেখতে পাচ্ছ আমি হাতে লিখে লিখে তৈরি করেছি। দেখো, আমি টাইপ করি না, আমি হাতে লিখে লিখে তৈরি করি। তোমরা এই নোটস যদি কালেকশন করতে চাও তাহলে 8348091202 এখানে যে নাম্বার আছে, তো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। কিভাবে তোমরা এই নোটস পারচেস করবে সেগুলো আমি একদম ভিডিও শেষে বলবো, এবং তার সঙ্গে সঙ্গে এই নোটসের প্রাইস কত সেটা বলবো। যেহেতু আমি হাতে লিখে লিখে তৈরি করেছি, তো সেই কারণের জন্য তো একটু প্রাইস রাখতেই হবে। তো সেই প্রাইসও তোমাদেরকে বলবো, সেটা অ্যাফোর্ডেবল, তোমরা সহজেই এটাকে কিন্তু কালেকশান করতে পারবে। যেটা বলছিলাম, প্রথম যে নোট আছে, অনেকগুলো নোট আছে। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স, তেমন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রধানত কী দেখা হয়। তো প্রথমেই এখানে যেটা দেখিয়েছি যে ইন্টারভিউতে প্রধানত কী করা হয়, ঠিক আছে। ইন্টারভিউতে প্রধানত কী করা হয় একদম প্রথমে দেখিয়েছি, এবং তার সঙ্গে সঙ্গে কিছু টিপস দেওয়া আছে। মানে ইন্টারভিউ দিতে গেলে তোমাকে শিক্ষক সুলভ পোশাক পরে যেতে হবে, হাতে ফাইল, পেন এবং ফাইলে সাদা পেপার রাখতে হবে, ইত্যাদি এরকম কিছু টিপস দিয়েছি। তারপরে দেখো যেটা আছে যে আপনার সম্বন্ধে কিছু বলুন। এটা একদম ইন্টারভিউয়ের একদম প্রথম প্রশ্ন যেটা, তো আপনার সম্বন্ধে কিছু বলুন, এটা লেখা আছে। এরকম বেশ কতগুলো প্রশ্ন আছে। দেখো, আপনি কেন শিক্ষকতা পেশাতে আসতে চান, তো এক্ষেত্রে উত্তরগুলো লিখে দিয়েছি। এটা বিষয়টা বলি যে তুমি যদি এই বিষয়টা পড়ে রাখো, আপনি কেন শিক্ষকতা পেশাতে আপনি কেন আসতে চান, এটা তুমি যদি প্রিপারেশান যদি নিয়ে রাখো, তাহলে যখন তোমাকে এই প্রশ্ন করা হবে তখন এই প্রশ্নের উত্তর তোমাকে আর হাতড়াতে হবে না, মানে খুঁজতে হবে না। তো সেই জন্যই বলছি যে পড়াটার কিন্তু এখানে গুরুত্ব আছে। এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য বিভিন্ন যে সাবজেক্ট আছে তোমাদের, মানে বাংলা, ইংরাজি, ফিজিক্স, ম্যাথামেটিক্স, সমস্ত সাবজেক্টেরই কিন্তু একই রকম নোটস। তাহলে যে সাবজেক্টেই থাকো না কেন, আমার থেকে এই নোটস তোমরা কালেকশান করতে পারো। তারপরে দেখো এখানে যে প্রশ্ন আছে, আপনি কেন মনে করেন যে আপনাকে আমরা সুযোগ দেব, একজন শিক্ষক মহাশয়ের কী কী গুণ থাকতে হবে বলে আপনি মনে করেন। তো এই ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স যেগুলো আছে, ঠিক আছে। তারপরে আপনার টিচিং স্কিল কেমন, এরকম কোয়েশ্চেন্স নাম্বার
5 আছে। তারপরে দেখো আপনার দুর্বলতা কোথায় আছে বলে আপনি মনে করেন, তো সমস্ত আনসার এক্ষেত্রে আমি হাতে লিখে লিখে করেছি। এবং যেহেতু এই নোটসগুলো আমি করছিলাম, এতদিন ধরে আমি এই নোটসগুলো করছিলাম, সেই জন্য বেশ কয়েকদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি। সুতরাং এক্ষেত্রে দেখতে পাচ্ছ, আর আমি কাউকে দিয়ে আমি নোটস করাই না, ঠিক আছে। আমি নিজে যতটুকু পারি আমি ততটুকুই করার চেষ্টা করি। আবার বলছি, এটা কিন্তু টাইপ করা নোটস নয়, এবং তার সঙ্গে সঙ্গে যেটা বলছিলাম যে নোটসের যা ল্যাঙ্গুয়েজ আছে এগুলো কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজেই আছে, কেবলমাত্র একটা নোটস ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে। এখানে চলে এসেছি, দেখো ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স ওটা যেটা ছিল। এবার দেখো এখানে বিভিন্ন রকমের পিডিএফ আছে, একটু নোটসগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। বেশ কতগুলো পিডিএফ আছে, যেমন এক্ষেত্রে দেখছো 17 নম্বর পিডিএফ ইত্যাদি বিভিন্ন পিডিএফ আছে। আচ্ছা, আমি সেকেন্ড নাম্বার পিডিএফটা খুলছি, তাহলে দ্বিতীয় নাম্বার পিডিএফে কী আছে দেখে নাও। পিডিএফ ফরম্যাটেই কিন্তু আমি এক্ষেত্রে নোট প্রোভাইড করব, কোনো রকম হার্ড কপি এক্ষেত্রে প্রোভাইড করা হবে না। সুতরাং সেকেন্ড যে অংশটা আছে দেখো ক্লাসরুম ম্যানেজমেন্ট, তো ক্লাসরুম ম্যানেজমেন্ট এটা সেকেন্ড পোর্শন। তাহলে দেখো এক্ষেত্রে ক্লাসরুম ম্যানেজমেন্ট কীভাবে করতে হয়। কোনো স্টুডেন্ট যদি অদ্ভুত পোশাক পরে যদি স্কুলে যদি আসে, তাহলে আপনি কি করবেন। একজন শিক্ষক কি করে বুঝবেন যে স্টুডেন্টসদের তার পড়ানোর প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে। তো এটা হচ্ছে সেকেন্ড নোটস। তাহলে সেকেন্ড নোটস একটু দেখে নাও। যদি বাবা মা কোনো ছাত্রীর বিবাহ দেওয়ার চেষ্টা করেন, তখন তুমি কি করবে। তারপরে দেখো কেন শিশুদের ক্লাসে প্রশ্ন করতে উৎসাহ দেওয়া হয়, এরকম বিভিন্ন প্রশ্ন আছে। ক্লাসে কিছু শিশু ভুল করে কেন, তার সঙ্গে সঙ্গে এখানে দেখো বিভিন্ন অংশ আছে যে ক্লাসে বিভিন্ন স্টুডেন্টসের পারফরমেন্স বিভিন্ন, কেউ ভালো ফল করে কেউ খারাপ ফল করে, এর কারণটা কি, এরকম বিভিন্ন বিষয় এখানে লেখা আছে। তাহলে সেকেন্ড যে নোটসটা আছে সেটা হচ্ছে ক্লাসরুম ম্যানেজমেন্ট। দেখতে পাচ্ছ বিভিন্ন বিষয় লেখা আছে। তাহলে আমি যেটা বলতে চাইছি, সমস্ত রকমের সিচুয়েশান, একটা ক্লাসে যত রকমের সিচুয়েশান হতে পারে, প্রবাবল যত রকমের সিচুয়েশান হতে পারে, সমস্ত সিচুয়েশান এখানে আমি মেনশান করে দিয়েছি, ঠিক আছে। অনেকগুলো পেজ আছে, সুতরাং অসংখ্য পেজ আছে দেখতে পাচ্ছ। এই সমস্ত পেজেই মানে এইগুলো পড়লে ক্লাসরুম ম্যানেজমেন্ট থেকে আশা করি তোমাদের আর কোনো কিছু আটকাবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ক্লাসরুম ম্যানেজমেন্ট হলো। এবার নোট নাম্বার 3তে আমরা চলে যাই। একটু এখানে চলে আসি, এডুকেশান। এখানে দেখে নাও নোট নাম্বার 3 যেটা আছে, কি আছে দেখিয়ে দিই। অনেকগুলো নোটস আছে যেটা বলছিলাম। দেখো এখানে নোট নাম্বার 3 যেটা আছে সেটা হচ্ছে এডুকেশান মিনিং অ্যান্ড দ্য কনসেপ্ট, মানে এডুকেশান এর মানেটা কি এবং তার মিনিং এবং কনসেপ্ট। দেখো এডুকেশানের মিনিং এবং কনসেপ্ট মানে শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ কী। কোনো একটা টিচার, তাকে অবশ্যই জানতে হবে যে সে যে পড়াতে চলেছে, তো সেই এডুকেশান, তো এডুকেশান কথার মানে কি। এরকম বিভিন্ন রকমের থিওরি আছে। দেখো এটা একদম নোট ফর্মে করা আছে, যেমন 3H কি অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। তারপর দেখো শিশুকেন্দ্রিক শিক্ষার প্রবর্তক কারা, 4A কাকে বলে, ঠিক আছে। তো ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং এডুকেশান, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো ভারতীয় কনস্টিটিউশনের সঙ্গে এডুকেশানের কী সম্পর্ক আছে, যেমন এখানে দেখতে পাচ্ছ যে লিখিত সংবিধান ইত্যাদি। এবং আমি যেটা বলতে চাই সংবিধান এবং তার সঙ্গে সঙ্গে এডুকেশান, ঠিক আছে। কারণ একজন টিচার হতে গেলে অবশ্যই তাকে কিন্তু সংবিধান সম্পর্কে আইডিয়া রাখতে হবে। যে কোনো পাঠ্যপুস্তকের প্রথমেই দেখবে যে সংবিধানের কিছু বিষয় লেখা থাকে, তো সেখান থেকে প্রশ্ন হতে পারে। যে কোনো রকমের প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে বলে দিয়ে আসতে হবে। সমস্ত রকমের সিচুয়েশান এখানে তোমাকে ট্যাকেল করতে হবে ইন্টারভিউতে। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ মূল সংবিধান, তো সংবিধান আছে, মৌলিক কর্তব্য কোনগুলো আছে, ঠিক আছে। তারপরে দেখো এডুকেশন অ্যান্ড কনস্টিটিউশন, তো এডুকেশন অ্যান্ড কনস্টিটিউশনে যেমন 45 নম্বর ধারাতে কি বলা হচ্ছে, প্রতিটি ছেলে মেয়ে 14 বছরের মানে 14 বছর বয়স পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক। 46 নম্বর ধারা, 15A নম্বর ধারা ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো এখানে বলা আছে। তারপরে দেখো কারিকুলাম বা পাঠ্যক্রম, পাঠ্যক্রম কাকে বলে, সিলেবাস কাকে বলে, এর মধ্যে অনেক সময় পার্থক্য তোমাদেরকে জিজ্ঞেস করে, তাহলে এই সমস্ত বিষয় লেখা আছে। ABC কারিকুলাম বলতে আমরা কি বুঝি, ঠিক আছে। তারপরে দেখো লুক্কায়িত বা হিডেন কারিকুলাম কাকে বলে, কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম ইত্যাদি, মানে বিভিন্ন বিষয় লেখা আছে। তো একদম বিএডের টপিকগুলোই কিন্তু এখানে আমি জিস্ট করে দিয়েছি যাতে তোমাদের অসুবিধা না হয়। তারপরে দেখো সহপাঠক্রমিক বিভিন্ন কার্যাবলী আছে, কো কারিকুলার অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছ। তো কো কারিকুলার অ্যাক্টিভিটিস প্রধানত কী কাজে হেল্প করে, সুতরাং এই সমস্ত বিষয় আছে। দেখো খেলাধুলা আছে। তারপরে দেখো জাতীয় দিবস, যে সমস্ত ন্যাশনাল ডে আমরা পালন করি, বিভিন্ন জাতীয় দিনগুলো আমরা যে পালন করি, তো সমস্ত বিষয় এখানে লেখা আছে। শিক্ষামূলক ভ্রমণ, শিক্ষামূলক ভ্রমণের গুরুত্ব কী, তার সঙ্গে সঙ্গে এখানে দেখে নাও, মানে সমস্ত বিষয়। বৈচিত্র্যপূর্ণ উদ্দীপক কাকে বলে, ঠিক আছে। একদম সব শিক্ষার উপকরণ প্রধানত কোনগুলো, ঠিক আছে। সুতরাং সব কিছু বিষয় এখানে মেনশান করা আছে। তো এটা হচ্ছে নোট নাম্বার 3। আমি প্রতিটা নোটস তোমাদেরকে দেখাবো এবং নোটসগুলো দেখে তোমাদের যদি সুইটেবল মনে হয় তবেই আমার থেকে নোটস পারচেস করো। এরপরে চলে আসি আমরা নোট নাম্বার 4-এ। এখানে চলে আসি 4, নোট নাম্বার 4 মূল্যায়ন।
তো মূল্যায়নটা কেন গুরুত্বপূর্ণ? কারণ একজন টিচার হতে গেলে তিনি যে পড়াচ্ছেন, তো পড়ানোর পরে ছাত্রছাত্রীদের মূল্যায়ন করতে হয়, মানে ইভ্যালুয়েশন করতে হয়, এবং সেই কারণের জন্য এই মূল্যায়ন এতটা গুরুত্বপূর্ণ। সুতরাং এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে নোট নাম্বার 4 যেটা আছে, তো সেটা হচ্ছে মূল্যায়ন বা ইভ্যালুয়েশন। সমস্ত নোটস আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? দেখো এখানে মূল্যায়ন আছে, তাহলে মূল্যায়নের উদ্দেশ্য কী? তার সঙ্গে সঙ্গে দেখো ফরম্যাটিভ ইভ্যালুয়েশন প্রধানত কাকে বলে। ক্লাস যখন চলছে, তো সেই সময়ে যে মূল্যায়ন করা হয় স্টুডেন্টসদেরকে, তো তাকেই আমরা জেনারেলি বলবো ফরম্যাটিভ ইভ্যালুয়েশন। তো ফরম্যাটিভ ইভ্যালুয়েশন সম্পর্কে একদম লেখা আছে। তারপর দেখো সামেটিভ ইভ্যালুয়েশন, মানে ক্লাস যখন শেষ হয়ে যায়, একটা কোর্স যখন শেষ হয়ে যায়, একদম শেষে যেটাকে আমরা জেনারেলি অ্যানুয়াল পরীক্ষা বলি, তো সেটাকেই বলে সামেটিভ ইভ্যালুয়েশন। তো সামেটিভ ইভ্যালুয়েশনে কী কী বিষয় থাকে, তো এগুলো কিন্তু মেনশন করা আছে। আর তারপরে দেখো ফরম্যাটিভ এবং সামেটিভ ইভ্যালুয়েশনের মধ্যে পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফরম্যাটিভ এবং সামেটিভ ইভ্যালুয়েশনের মধ্যে কী পার্থক্য আছে, এখান থেকে প্রশ্ন করা হয়। তারপর দেখো ডায়াগনস্টিক টেস্ট, বা যেটাকে বলা হচ্ছে নির্ণায়ক অভিক্ষা, শুধুমাত্র আমি এমনভাবে লিখেছি যাতে এখান থেকে প্রশ্ন করলে তুমি যদি একবার যদি পড়ে রাখো, এখান থেকে প্রশ্ন করলে তুমি কিন্তু উত্তর দিতে পারবে। আমি যেটা বলতে চাইছি, এরকম যেন সিচুয়েশান না হয় ইন্টারভিউতে কোনো প্রশ্ন করলো তারপরে তোমাকে খুঁজতে হচ্ছে, তো এইরকম বিষয়টা যেন না হয়। তো সেই কারণের জন্য এই বিষয়গুলো কিন্তু পড়াটা দরকার। এখন তোমাদের মনে হতে পারে স্যার এত আমি পড়বো কেন, কিন্তু দেখো পড়তে তোমাকে হবেই। যদি না পড়ো তাহলে কনফিডেন্স পাবে না, এবং কনফিডেন্স না পেলে কিন্তু ইন্টারভিউ ভালো হবে না, ঠিক আছে? তারপরে দেখো অ্যাচিভমেন্ট টেস্ট, এবং দেখো কৌশল মানে টেস্টিং এবং অবজারভেশন ইত্যাদি। মৌখিক পরীক্ষা, মৌখিক পরীক্ষার কি গুরুত্ব আছে? দেখো এই যে তোমাদেরকে ওরাল ইন্টারভিউ নেওয়া হচ্ছে, একটা দেখবে যে প্রধানত ওরাল ইন্টারভিউ, তোমাদের যে ইন্টারভিউ যেটা লেখা আছে সেটা হচ্ছে ওরাল ইন্টারভিউ। তোমাকে প্রশ্ন করতে পারে যে ওরাল ইন্টারভিউয়ের গুরুত্বটা কোথায়, একটা স্টুডেন্টসকে আমরা ওরাল ইন্টারভিউ নিয়ে কিভাবে তাকে অ্যাসেস করতে পারি, তো সেটাই লেখা আছে ওরাল ইন্টারভিউ। তারপর দেখো লিখিত পরীক্ষা, তো এইগুলোই সব হচ্ছে প্রধানত ইভ্যালুয়েশনে আছে। ব্যবহারিক পরীক্ষা মানে প্র্যাকটিক্যাল পরীক্ষা, এনআরটি বা নর্ম রেফারেন্স টেস্ট, তার সঙ্গে সঙ্গে দেখো সিআরটি আছে। সমস্ত বিষয় এখানে মেনশান করা আছে, ঠিক আছে? একদম সহজভাবে এগুলো লেখা আছে, খুব সহজেই তোমরা এগুলো পড়তে পারবে। তারপর দেখো প্রশ্নপত্র বা অভিক্ষাপদ, একজন টিচারকে সবসময় কিন্তু কোয়েশ্চেন্স করতে হয়, প্রশ্ন তৈরি করতে হয়। তাহলে প্রশ্ন কত রকমের হতে পারে? প্রশ্ন করতে পারে যে জ্ঞানমূলক প্রশ্ন কোনগুলো, ঠিক আছে? তারপরে প্রয়োগমূলক প্রশ্ন, তারপরে ইউনিট টেস্ট আছে। সুতরাং এগুলোই প্রধানত ইভ্যালুয়েশন। সুষম প্রশ্নপত্রের কী কী বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? অর্থাৎ তোমাকে যদি একটা প্রশ্ন তৈরি করতে দেয়, তুমি কত মার্কসের কঠিন প্রশ্ন করবে, কত মার্কসের জ্ঞানমূলক প্রশ্ন করবে, বোধমূলক ইত্যাদি। তো এই সমস্ত বিষয়গুলোও কিন্তু আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম মূল্যায়ন। মূল্যায়ন কত নম্বর নোটস? মূল্যায়ন হচ্ছে 4 নম্বর নোটস। এরপরে চলে এসো 5 নম্বর নোটসে চলে এসো। সুতরাং এখানে চলে আসি আমরা নোট নাম্বার 5। আচ্ছা, একটু খুঁজে দেখছি। তো নোট নাম্বার 5-এ যেটা আছে দেখে নিই। নোট নাম্বার 5-এ আছে, এক্ষেত্রে যেটা আছে তো সেটা হচ্ছে যে স্কুল ম্যানেজমেন্ট। স্কুল ম্যানেজমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন টিচার তিনি কিভাবে স্কুলকে ম্যানেজ করবেন, বা স্কুলে বিভিন্ন রকমের যে সিচুয়েশান অ্যারাইজ করে, তো সেটাকে কিভাবে আমরা স্কুল ম্যানেজমেন্ট করতে পারি। দেখো বর্ষপঞ্জি, তারপরে হচ্ছে লেসন প্ল্যান। লেসন প্ল্যান তো অবশ্যই একজন টিচারের করা দরকার। সেই জন্য লেসন প্ল্যান কত রকমের হতে পারে, কী রকমভাবে লেসন প্ল্যান হতে পারে, সমস্ত কিছু বিষয় আছে। তোমাকে আর কিছু খুঁজতে হবে না, ঠিক আছে? এক্সাম্পল অফ দ্য লেসন প্ল্যান, একটা লেসন প্ল্যানের আমি এক্সাম্পলও দিয়ে দিয়েছি। তোমাকে হয়তো প্রশ্ন করা হতে পারে যে কোনো একটা পার্টিকুলার টপিক্সের লেসন প্ল্যান আপনি কিভাবে করবেন, ঠিক আছে? শিখনের উদ্দেশ্য ইত্যাদি। তাহলে এগুলো পড়ে রাখতে হবে। আমি যেটা বলতে চাইছি পড়ে রাখতে হবে, ঠিক আছে? তারপরে দেখো এটা লেসন প্ল্যান চলছে। আরও দেখো এখানে প্রজেক্ট বেস এডুকেশান, তো এগুলোই প্রধানত এই নোটসের মধ্যে আছে। সুতরাং তারপর দেখো 7E লেসন প্ল্যান প্রধানত কাকে বলে, এই সমস্ত বিষয় এক্ষেত্রে মেনশান করা আছে। অনেকগুলো নোটস আছে, ঠিক আছে? একটু বলে দিই যে অনেকগুলো নোটস আছে এবং আমাকে অনেকটাই হাতে লিখে লিখে করতে হয়েছে। এরপরে নোটস নাম্বার 6-এ আমরা চলে আসি। নোটস নাম্বার 6-এ কী আছে দেখি। আচ্ছা, নোটস নাম্বার 6-এ যেটা আছে একটু দেখে নিই। নোট নাম্বার 6-এ আছে বিদ্যালয় শৃঙ্খলা, ঠিক আছে? মানে স্কুল ডিসিপ্লিন। এটা খুব গুরুত্বপূর্ণ, বিদ্যালয় শৃঙ্খলা বা স্কুল ডিসিপ্লিন। প্রথমেই স্টুডেন্টসদেরকে কিন্তু ডিসিপ্লিন মেনটেন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং প্রাচীন ধারণা অনুযায়ী কীভাবে আমরা স্টুডেন্টসদেরকে ডিসিপ্লিন করব, তারপরে আধুনিক ধারণা অনুযায়ী কী বলা হচ্ছে, ঠিক আছে? এবং বর্তমানে বিদ্যালয় থেকে শাস্তি প্রদান তুলে দেওয়া হয়েছে, আপনি কি সমর্থন করেন? এটা প্রশ্ন করা হতে পারে। তো এরকম বিদ্যালয় ডিসিপ্লিন থেকে এরকম প্রশ্ন করা হবে। তারপরে দেখো শৃঙ্খলা স্থাপনে একজন শিক্ষকের কী ভূমিকা। তো একজন শিক্ষক কীভাবে ডিসিপ্লিন তিনি স্থাপন করবেন ক্লাসে, তো এরকম টাইপের প্রশ্ন হতে পারে, ঠিক আছে? বিভিন্ন কৌশল আছে। তারপর দেখো প্রবলেম,
গণিতের গৃহকাজ যথাযথভাবে করছে না, স্টুডেন্টসদেরকে গণিতের গৃহকাজ দেওয়া হচ্ছে, হোমওয়ার্ক দেওয়া হচ্ছে, কিন্তু তারা করছে না। তো সেক্ষেত্রে একজন টিচার কি করবেন? প্রবলেম নাম্বার 2 দেখো, অনেক শিক্ষার্থী টিফিনের পর ক্লাসে অনুপস্থিত থাকে। তারা ফার্স্ট হাফে তারা ছিল, কিন্তু টিফিন যখন হয়ে যাচ্ছে তারপরে তারা আর ক্লাসে নেই। তাহলে সেক্ষেত্রে একজন টিচার কি করবেন? তারপরে দেখো, পরপর কয়েকটি ইউনিট টেস্টে ভৌত বিজ্ঞানে শিক্ষার্থীদের পারদর্শিতা আশানুরূপ নয়, তারা ঠিকঠাকভাবে ইউনিট টেস্টে রেজাল্ট করতে পারছে না। তাহলে সেক্ষেত্রে টিচার তিনি কি করবেন? তারপরে দেখো, বাংলা ভাষায় যদি বানানের ত্রুটি হয় তাহলে সেক্ষেত্রে কি করবে? ঠিক আছে, কিছু সংখ্যক শিক্ষার্থী পড়াশোনায় মনোযোগ দিচ্ছে না, সহপাঠীদের বিরক্ত করছে। সবাই নয়, কিছু সংখ্যক শিক্ষার্থী। তাহলে সেক্ষেত্রে একজন টিচার কি করবেন? সমস্ত বিষয় কিন্তু এখানে লেখা আছে। আচ্ছা, সমাধান এখানে করা আছে। ঠিক আছে, তো এগুলোই হচ্ছে প্রধানত বিদ্যালয় শৃঙ্খলা। তাহলে দেখতে পাচ্ছ আমি একদম সমস্ত অংশ আমি লিখে তৈরি করেছি। তোমাদের আশা করি এগুলো পড়ে গেলে তোমাদের আর অতটা অসুবিধা হবে না। এরপর তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে সাবজেক্টের বিভিন্ন অংশগুলো তোমাদেরকে পড়ে নিতে হবে, ক্লাস 11 এবং ক্লাস 12-এর। আবার বলছি, এখানে কিন্তু সাবজেক্টের কোনো অংশ কিন্তু দেওয়া নেই। এগুলো একদম জেনারেল নোটস, সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই এটা অ্যাপ্লিকেবল। তোমরা যদি পড়ে রাখো তাহলে দেখবে যে কনফিডেন্স পেয়ে যাবে, এবং ইন্টারভিউতে আশা করি যে প্রশ্নগুলো করা হবে সেখান থেকে তুমি প্রশ্নের আনসার দিতে পারবে। এরপরে চলে এসো নোট নাম্বার 7। তো নোট নাম্বার 7 একটু দেখে নিই কী আছে। নোট নাম্বার 7-এ আছে শিক্ষা, মনীষীদের অবদান। আমরা জানি যে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন মনীষীরা ভূমিকা রেখে গেছেন। তাহলে শিক্ষাক্ষেত্রে যে বিভিন্ন মনীষীদের অবদান আছে, দেখো লর্ডসে কী বলছেন। তারপর দেখো, মহাত্মা গান্ধী বর্তমানে ন্যাশনাল এডুকেশনাল পলিসির যে এডুকেশনাল সিস্টেমের কথা বলা হচ্ছে সেটা মহাত্মা গান্ধী সেটা কিন্তু অনেক দিন আগেই বলে গেছেন। তো নৈতালিম বা বুনিয়াদী শিক্ষা বা বেসিক এডুকেশান প্রধানত কাকে বলে? সুতরাং এটা মহাত্মা গান্ধীর শিক্ষা পদ্ধতি। দেখো এগুলো সব লেখা আছে। ঠিক আছে, একটুখানি পড়ে নিতে হবে। হ্যাঁ, আমি একদম যেগুলো ইম্পর্টেন্ট তো সেগুলো প্রধানত এক্ষেত্রে মেনশন করেছি। টলস্টয় ফার্ম প্রধানত কাকে বলে? এরপরেই দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর। তোমাকে প্রশ্ন করা হতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বেঁচে ছিলেন? এটা প্রত্যেকটা টিচারের জানা দরকার, সেই জন্য এখানে কিন্তু সালও আমি লিখে দিয়েছি। ঠিক আছে, তারপরে দেখো শিক্ষণ পদ্ধতি, তিনি কোন ধরনের শিক্ষার কথা বলেছেন। তো শান্তিনিকেতন ইউনিভার্সিটি সম্পর্কেও কিন্তু আমাদেরকে আইডিয়া রাখতে হবে, কারণ এটা একটা অন্য ধরনের ইউনিভার্সিটি, কবে স্থাপিত হয়েছিল, কি আছে, এই সমস্ত বিষয় কিন্তু এখানে মেনশন করা আছে। ঠিক আছে, তারপরে দেখো স্বামী বিবেকানন্দের শিক্ষা পদ্ধতি, তিনি কি বলছেন। তো স্বামী বিবেকানন্দের শিক্ষা পদ্ধতি আছে, আমি একদম খুব দ্রুত স্ক্রল করছি। তারপর দেখো ঋষি অরবিন্দ শিক্ষা পদ্ধতি, 1872 থেকে 1950 সাল পর্যন্ত তার কার্যকাল। সুতরাং ঋষি অরবিন্দর এখানে শিক্ষা পদ্ধতি আছে। আচ্ছা, তারপরে কি আছে এখানে, নোটসগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখো জন ডিউইয়ের শিক্ষা পদ্ধতি। ঠিক আছে, জন ডিউই ছোট করে লেখা আছে। তারপরে হচ্ছে রুশোর যে শিক্ষা পদ্ধতি আছে। সুতরাং বিভিন্ন যে মনীষী আছে, তো মনীষীদের শিক্ষা পদ্ধতি প্রধানত এখানে আছে, এই নোটসে আছে, যে নোটসটা তোমাদেরকে দেখালাম। তারপরে 7 নাম্বার নোটস। তারপরে দেখো অনেকগুলো নোটস আছে যেটা বলছিলাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে 8 নাম্বার নোটস। সুতরাং নোট নাম্বার 8-এ চলে এসো। 8 নাম্বার নোটস দেখো, 8 নম্বর নোটসে যেটা আছে, মোট 18 থেকে 19টা নোট আছে। ভারতের শিক্ষা কমিশন এবং বিশেষ করে ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020। ঠিক আছে, সুতরাং ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020 এখানে পেয়ে যাবে। দেখো ভারতের শিক্ষা কমিশন প্রধানত ব্রিটিশ পিরিয়ডে কেমন ছিল, মিশনারি এবং শ্রীরামপুর ত্রয়ী, একদম এখানে লেখা আছে মিশনারি। তারপরে দেখো এখানে আছে লর্ড মেকলের যে শিক্ষা ব্যবস্থা, হুডের ডিসপ্যাচ নীতি, প্রথম ভারতীয় শিক্ষা কমিশন যেটা, তো সেটা হচ্ছে হান্টার কমিশন। তো হান্টার কমিশন থেকে ইম্পর্টেন্ট অংশগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, এ কোর্স বি কোর্স বলতে আমরা কী বুঝি, একদম সাজিয়ে দিয়েছে। তারপর দেখো ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন। ঠিক আছে, একদম সিকুয়েন্সিয়ালি লেখা আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি খুব দ্রুত চলে যাচ্ছি এখানে। ঠিক আছে, একদম দেখো উড অ্যাবট রিপোর্ট ইত্যাদি। সার্জেন্ট রিপোর্ট, এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, জানো হোয়াট ইজ সার্জেন্ট রিপোর্ট। তারপরে দেখো মাধ্যমিক শিক্ষা, সার্জেন্ট রিপোর্টে মাধ্যমিক শিক্ষা কী বলছে। তারপরে দেখো স্বাধীনতার পরে শিক্ষা কমিশন, বিশ্ববিদ্যালয় কমিশন। সুতরাং শিক্ষা কাঠামো, ঠিক আছে, কোঠারি কমিশন, বিভিন্ন রকমের কমিশন, প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। এবং +2 স্টেজ মানে উচ্চ মাধ্যমিক স্তর প্রথম কে শুরু করেছিল, প্রথম কোঠারি কমিশন চালু করেছিল। ঠিক আছে, তারপরে দেখো ন্যাশনাল পলিসি অফ এডুকেশন ইন 1986, এখানে বেশ কিছু টার্ম আছে, এগুলো সম্পর্কে কিন্তু খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, যেমন SSA আছে, সর্বশিক্ষা মিশন ইত্যাদি, এই সমস্ত বিষয় আছে। এবং
বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা চলছে ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020, তো সেটাও দেওয়া আছে। ঠিক আছে, এখানে দেখো 10+2+3 সিস্টেম, একদম টোটাল বিষয় এখানে লেখা আছে 1986 অনুযায়ী। তারপরে এখানে চলে এসো, দেখো প্রথা বহির্ভূত শিক্ষা। ঠিক আছে, প্রথা বহির্ভূত শিক্ষা বা ইনফর্মাল এডুকেশন, সাক্ষরতা অভিযান। ঠিক আছে, তোমরা জানো সাক্ষরতা অভিযান খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, সর্বশিক্ষা অভিযান বা এসএসএ। এরপরে যেটা আছে দেখো, সেটা হচ্ছে ন্যাশনাল এডুকেশনাল পলিসি বা নতুন শিক্ষানীতি, যেটা যেমন 29 জুলাই 2020 প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় শিক্ষানীতি 2020 অনুমোদন করে MHRD। সুতরাং বিভিন্ন ইম্পর্টেন্ট বিষয় লেখা আছে। জাতীয় শিক্ষানীতি প্রথম ব্যবহার করেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, ভারতে এ পর্যন্ত 3টে জাতীয় শিক্ষানীতি গঠিত হয়েছে। প্রথম জাতীয় শিক্ষানীতি 1968, দ্বিতীয় শিক্ষানীতি 1986 এবং তৃতীয় শিক্ষানীতি হচ্ছে 2020। ডক্টর কে কস্তুরী রঙ্গন কমিটি ন্যাশনাল এডুকেশনাল পলিসির খসড়া তৈরি করেন এবং 31 মে 2019 ভারতীয় মহাকাশ বিজ্ঞানে, যিনি 1994 থেকে 2000 সাল পর্যন্ত ইসরোর প্রধান ছিলেন, তো সেক্ষেত্রে তিনি কি করেছিলেন, তো তিনি ছিলেন ডক্টর কে কস্তুরী রঙ্গন। ঠিক আছে, নতুন ফরম্যাটে কি বলা হচ্ছে 5+3+3+4। তো এই যে 5 বছর হচ্ছে ফাউন্ডেশন কোর্স, 3 বছর প্রিপারেটরি ফেজ, 3 বছর হচ্ছে মিডল স্টেজ এবং 4 বছর হচ্ছে সেকেন্ডারি স্টেজ। সমস্ত বিষয় এখানে মেনশন করা আছে। এবং স্কুল শিক্ষা কত বছর করা আছে, একদম ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020 একদম ডিটেলসে এখানে লেখা আছে। ঠিক আছে, তো সমস্ত বিষয় এখানে লেখা আছে, তাহলে এগুলো তোমরা সব পেয়ে যাবে। 9 নাম্বার অংশ, ঠিক আছে, 9 নাম্বার নোটস নাম্বার 9। নোটস নাম্বার 9-এ যেটা আছে সেটা হচ্ছে মিড ডে মিল। ঠিক আছে, নোট নাম্বার 9-এ যেটা আছে সেটা হচ্ছে মিড ডে মিল। দেখে নাও, মিড ডে মিল স্কিম এখানে লেখা আছে। সুতরাং মিড ডে মিল, ঠিক আছে, তো মিড ডে মিল কবে শুরু হয়েছিল, কি হয়েছিল, কোথায় কবে শুরু হয়েছিল, তো এই সমস্ত বিষয় এখানে লেখা আছে। তো এটা হচ্ছে মিড ডে মিল। আমি খুব দ্রুত তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 9 নাম্বার নোটস, মিড ডে মিল। এরপরে 10 নাম্বার নোটসে চলে এসো, নোট নাম্বার 10। নোট নাম্বার 10 যেটা আছে, তো সেটা হচ্ছে সাইকোলজি, প্রচুর ইম্পর্ট্যান্ট সাইকোলজি। ঠিক আছে, তাহলে নোট নাম্বার 10 আছে সাইকোলজি, দেখে নাও সাইকোলজি। তো সাইকোলজি প্রধানত কাকে বলে, তার সঙ্গে সঙ্গে সাক্ষাৎকার, বৃদ্ধি ও বিকাশের মধ্যে কি পার্থক্য। ঠিক আছে, বয়ঃসন্ধিকালের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন জিজ্ঞেস করা হয়, বয়ঃসন্ধিকালের বিভিন্ন বৈশিষ্ট্য। তারপর দেখো শিক্ষার উদ্দেশ্য, সাইকোলজিক্যাল যে বিভিন্ন থিওরি আছে, মানে পিয়াজেটের থিওরি, তার কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, তারপরে দেখো এখানে যেটা আছে স্কিমা কাকে বলে, কোলবার্গের মরাল ডেভেলপমেন্ট থিওরি, কোলবার্গের মরাল ডেভেলপমেন্ট থিওরি আছে। তারপরে আচ্ছা, এগুলো সব বিষয়গুলো আছে। ভাইগটস্কির বিভিন্ন থিওরি আছে, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট ইত্যাদি, স্ক্যাফোল্ডিং, তো এই সমস্ত বিষয় এখানে মেনশন করা আছে। তারপরে দেখো ব্যক্তিত্ব বা পার্সোনালিটি, এক্সট্রোভার্ট কাকে বলে, ইন্ট্রোভার্ট কাকে বলে। তারপরে দেখো বুদ্ধি বা ইন্টেলিজেন্সি আমরা কাকে বলবো, আইকিউ কাকে বলবো, প্রচুর প্রশ্ন প্রধানত করা হয় আইকিউ থেকে। তো আইকিউয়ের প্রধানত ফর্মুলাও এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ, মানে কোনো অংশ বাদ নেই। আমি চেষ্টা করেছি সমস্ত অংশ এখানে করার। তাহলে দেখো অ্যাসেসমেন্ট, এখানে দেখতে পাচ্ছ যে অ্যাসেসমেন্ট, মানসিক স্বাস্থ্য প্রধানত আমরা কাকে বলবো, মানসিক স্বাস্থ্য। তাহলে এই সমস্ত বিষয়গুলো, সমস্ত এখানে বিষয়গুলো মেনশন করা আছে। তো এটাই হচ্ছে সাইকোলজির বিভিন্ন বিষয়। আরও অনেক কিছু বিষয় আছে, যে একটা স্টুডেন্ট যদি প্রতিবন্ধী হয় ইত্যাদি, মানে বিভিন্ন যে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, তো সব কিছু এখানে আছে। আমরা চলে আসি নোট নাম্বার 11। নোট নাম্বার 11-এ কী আছে দেখে নিই। নোট নাম্বার 11 দেখো, নোট নাম্বার 11-এ যেটা আছে, তো সেটা হচ্ছে দেখে নিই স্পেশাল এডুকেশন বা বিশেষ শিক্ষা। নোট নাম্বার 11-এ আছে স্পেশাল এডুকেশন বা বিশেষ শিক্ষা। দেখো স্পেশাল এডুকেশন বা বিশেষ শিক্ষা আমরা কাকে বলবো, বিশেষ শিক্ষা মানে বিশেষ চাহিদা সম্পন্ন যে সমস্ত শিশু আছে এবং তার সঙ্গে সঙ্গে প্রতিবন্ধীদের শিক্ষা। অর্থাৎ অনেক সময় প্রশ্ন করা হয় যে তোমাদেরকে কত রকমের প্রতিবন্ধী আছে, যেমন ব্যতিক্রমী শিশু কত রকমের হতে পারে, তার সঙ্গে সঙ্গে পিছিয়ে পড়া শিশু। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে এমন কিছু শিশু আছে যেমন শিখন অক্ষমতা কোনগুলো, পঠনগত অক্ষমতাকে আমরা কী বলবো, ডিসলেক্সিয়া। তাহলে এরকম বিভিন্ন বিষয় আছে, গাণিতিক অক্ষমতা ইত্যাদি, এই সমস্ত বিষয় মানে প্রতিবন্ধী শিশু এবং তার সঙ্গে সঙ্গে যারা খুব ইন্টেলিজেন্ট শিশু, তো তাদের ক্ষেত্রে প্রধানত তাদেরকে কিভাবে টিচিং দেওয়া হয়, তো এগুলোই প্রধানত এই বিশেষ শিক্ষাতে আছে। তো সমস্ত বিষয় এখানে কিন্তু লেখা আছে। নোট নাম্বার 11 হলো। এরপরে নোট নাম্বার 12-এ আমরা চলে আসি। নোট নাম্বার 12, তো নোট নাম্বার 12-এ কী আছে দেখে নিই। দেখো নোট নাম্বার 12-এ আছে প্রধানত শিক্ষণ পদ্ধতি, মানে টিচিং মেথড। টিচিং মেথড কত রকমের হতে পারে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
এই যে আমি তোমাদেরকে কথা বলছি বা তোমাদেরকে কোনো স্লাইডের সাহায্যে বলছি, তো এটা প্রধানত কোন ধরনের টিচিং মেথড। সুতরাং দেখো, টিচিং মেথড মানে আদর্শ শিক্ষণ পদ্ধতি কত রকমের হতে পারে, যেমন বক্তৃতা পদ্ধতি বা লেকচার মেথড। তো এই লেকচার মেথডের সুবিধা এবং অসুবিধা কী, এগুলো অনেক সময় প্রশ্ন ধরা হয়। তারপরে দেখো, প্রতিপাদন বা ডেমনস্ট্রেশন মেথড প্রধানত কাকে বলে, তো ডেমনস্ট্রেশন মেথডের সুবিধা এবং অসুবিধা। তারপরে দেখো, প্রকল্প পদ্ধতি যেটা এখন চলছে, প্রজেক্ট বেসড এডুকেশন, এটা কে শুরু করেছিল এবং এর সুবিধা এবং অসুবিধা, এই সমস্ত বিষয় কিন্তু এখানে আছে, ঠিক আছে, সুবিধা এবং অসুবিধা। তারপরে দেখো, সমস্যা সমাধান পদ্ধতি যেটাকে বলে প্রবলেম সলভিং অ্যাপ্রোচ, তো এগুলোই প্রধানত আছে। তারপরে দেখো, দলবদ্ধ শিক্ষণ, প্রতিকারমূলক শিক্ষণ যেটাকে বলে রিমিডিয়াল টিচিং, প্রচুর এখান থেকে প্রশ্ন করা হয় রিমিডিয়াল টিচিং। তো রিমিডিয়াল টিচিং প্রধানত কাদের প্রয়োজন হয়, একদম যে অংশগুলো পড়তে হবে বা তোমাদেরকে জানতে হবে ইন্টারভিউ দিতে গেলে একজন টিচারের যেটুকু জানা দরকার, সমস্ত বিষয় কিন্তু এক্ষেত্রে মেনশান করা আছে। এবারে আমরা নোটস নাম্বার 13-তে চলে আসি। নোটস নাম্বার 13, দেখো নোটস নাম্বার 13-এ চলে এসছে। দেখো নোটস নাম্বার 13-এ কী আছে, তোমাদেরকে কিন্তু প্রচুর পড়তে হবে, আমি এটা বলতে পারি। আমার কাছে যারা পড়ে তাদেরকে পড়তে বলি আমি, ঠিক আছে। এরপর দেখো, ইন্ডিয়ান এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশন বা ভারতীয় শিক্ষার যে অ্যাডমিনিস্ট্রেশন, তো সেটা কি, দেখো ভারতীয় শিক্ষা প্রশাসন, ইন্ডিয়ান এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন, যেমন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন যেটাকে বলে ইউজিসি, এটা সম্পর্কে পড়তে হবে। তার সঙ্গে সঙ্গে দেখো এখানে এনসিইআরটি, ঠিক আছে, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, তো এনসিইআরটি সম্পর্কে এখানে লেখা আছে এনসিইআরটি, ঠিক আছে। তারপরে এখানে দেখো এনসিটি যেটাকে বলে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা জাতীয় শিক্ষণ পরিষদ, তো এনসিটি কবে তৈরি হয়েছিল, তার সঙ্গে সঙ্গে টার্গেট কী ছিল, অর্থাৎ যে বিএড দেওয়া হচ্ছে মানে বিএড করানো হচ্ছে, তো সেটা কারণ আমাদের প্রত্যেকের বিএড থাকতে হবে, সুতরাং সেটা কারা করে, তো সেই সমস্ত বিষয়গুলো তোমাকে অবশ্যই অ্যাজ এ টিচার হিসাবে জানতে হবে। তো এনসিটি, তার সঙ্গে সঙ্গে দেখো এআইসিটিই আছে। তার সাথে সাথে এখানে একটু আমি মানে এক্সাম্পল দিয়েছি এসএমসি, স্টেট মেডিকেল কাউন্সিল। অনেক সময় আমরা এরকম শুনি না যে ডাক্তারদের রেজিস্ট্রেশন দিতে হয়, তাহলে সেই রেজিস্ট্রেশনটা তারা কোথা থেকে পান, তো এই সমস্ত বিষয়গুলো প্রধানত এটা আছে, একজন টিচার হিসাবে এগুলো জানা দরকার। সুতরাং এগুলোই হচ্ছে প্রধানত এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন, এটা সম্পর্কেও তোমাদেরকে আইডিয়া রাখতে হবে। মানে আমি এমনভাবে নোটসে রেখেছি যে কোনো অংশ বাদ নেই, তোমাকে আর অন্য কোথাও থেকে পড়তে হবে না, সমস্ত অংশ তুমি এখান থেকে পেয়ে যাবে। অর্থাৎ পড়ে গেলে তোমার মধ্যে কনফিডেন্স তৈরি হবে এবং তোমার মনে হবে যে আমি তো সব কিছু পড়ে গেছি, এবার কোথা থেকে আমাকে প্রশ্ন মানে করবে, এবার তারা করুক, আমি সব প্রশ্নের উত্তর দিতে পারবো। এই কনফিডেন্সটাই কিন্তু গুরুত্বপূর্ণ। এবং মনে রাখবে, কনফিডেন্স যদি থাকে তাহলে তোমার ইন্টারভিউ এবং ডেমো কিন্তু ভালো হতে বাধ্য। কনফিডেন্স তখনই তৈরি হবে যদি তুমি ভালো করে পড়ো। এখন তোমরা বলতে পারো স্যার এত নোটস আমি কি করে পড়বো, কিন্তু আমার কাছে কথা হচ্ছে পড়তে তোমাকে হবেই, ঠিক আছে, পড়তে তোমাকে হবেই, কিন্তু সঠিক জায়গা থেকে পড়তে হবে এবং ঠিকঠাকভাবে তোমাকে পড়াশোনা করতে হবে, ঠিক আছে। তো সেই জন্যই নোটসগুলো আমি তৈরি করেছি। একটু আমার সময় লাগলো, বুঝতে পারছো, এত আমাকে লিখে লিখে তৈরি করতে হয়েছে, সেই জন্য একটু আমার সময় লাগলো, বেশ কয়েকদিন আমার সময় লাগলো। এবং আমি তোমাদের বলেছিলাম যে মোটামুটি রেজাল্ট বের হলেই আমি কিন্তু এই নোটসগুলো তোমাদেরকে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করবো। নিয়ে আমরা চলে আসি নোটস নাম্বার 14, চলে এসো নোটস নাম্বার 14 যেটা আছে, একটু চলে আসি। আচ্ছা, এখানে দেখো নোটস নাম্বার 14 বা 14 নাম্বার নোটসে কী আছে, 14 নাম্বার নোটসে যেটা আছে সেটা হচ্ছে যে জেনারেল নলেজ। 14 নাম্বার নোটসে যেটা আছে তো সেটা হচ্ছে জেনারেল নলেজ। একটু দেখে নাও জেনারেল নলেজ। তো জেনারেল নলেজে প্রথমেই আমি যেটা লিখেছি তো সেটা হচ্ছে আমাদের দেশ, আমাদের ভারতবর্ষ সম্পর্কে কিন্তু আইডিয়া রাখতে হবে। হিন্দু ধর্মাবলম্বী আমরা প্রধানত মানুষ এবং সর্বেকার জনবহুল দেশ। একটু ভারতের চতুর্সীমা এখানে আমি লিখে দিয়েছি, অর্থাৎ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কী আছে। একজন টিচারের অবশ্যই তার নিজের দেশ সম্পর্কে জানা দরকার। তারপরে দেখো ভারতের বিভিন্ন রাজ্য, অনেক সময় এরকম প্রশ্ন করা হয়। আমি যখন প্রথম ইন্টারভিউ যখন দিতে গিয়েছিলাম আমাকে জিওগ্রাফি থেকে প্রশ্ন করা হয়েছিল, তো সেই জন্য আমার মনে হয়েছে যে জিওগ্রাফিও তোমাদেরকে অবশ্যই একটু দেশ সম্পর্কে কিন্তু আইডিয়া রাখতে হবে। তাহলে ভারতের যে বিভিন্ন রাজ্য আছে সেই সমস্ত রাজ্যের যে পুনর্গঠন, তারপরে দেখো 1947 সালে দেশ ভাগ কীভাবে হয়েছিল। তোমরা জানো যে বর্তমানে বাংলাদেশ কিন্তু নিউজে এসেছে, তাহলে বাংলাদেশ কবে ভারতের অংশ ছিল, পাকিস্তান কবে ভারতের অংশ ছিল, কিভাবে বাংলাদেশ পাকিস্তান আমাদের ভারত থেকে সেপারেটেড হয়ে গেল, এই সমস্ত বিষয় কিন্তু এখানে লেখা আছে, একটু তোমাদেরকে আইডিয়া রাখতে হবে। তাহলে দেখো 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয় এবং 16ই ডিসেম্বর 1971 বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। তাহলে বাংলাদেশ প্রথমে পাকিস্তানের অংশ ছিল, তাহলে কবে বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে, 16ই ডিসেম্বর 1971। শেখ মুজিবুর রহমান ছিলেন প্রথম রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদ ছিলেন প্রথম প্রধানমন্ত্রী, ঠিক আছে। 2024 সালের 5ই আগস্ট
আগস্ট প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা পদত্যাগ করার পরে মোহাম্মদ ইউনুস বাংলাদেশের স্বাধীন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। একদম রিসেন্ট ইনফরমেশনও কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ যে বিভিন্ন রাজ্য আছে। আচ্ছা, 1956 সালে বিহার থেকে পুরুলিয়া ইত্যাদি, তারপরে দেখো মানে আলাদা হয়ে যায়। তো বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো এবং সেই কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর বিভিন্ন রাজধানী, সেখানে কিছু কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশনও কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে দেখো আমাদের যে মানে পাহাড়িয়া যে অঞ্চল মানে হিমালয়, তো উত্তরের যে পার্বত্য অঞ্চল সেগুলো সম্পর্কেও একটু একদম ব্রিফ ইনফরমেশান দেওয়া আছে। প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের যে স্থলসীমা কী কী আছে, লাইন অফ কন্ট্রোল বা এলওসি জানো, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং দেখো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, তাহলে এলএসি কাকে বলে। তারপরে ভারতের যে উত্তর ভারতের যে নদী, তার মধ্যে গঙ্গা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য এখানে দেখতে পাচ্ছ একদম গঙ্গার আমি যে মানে তার যে গতিপথ, তো গঙ্গার গতিপথ এখানে পরপর লেখা আছে। খুব সুন্দরভাবে এটা করা আছে, চেষ্টা করেছে, কারণ গঙ্গার গতিপথ থেকে প্রশ্ন করা হয়। আমি জানি গঙ্গার গতিপথ থেকে প্রশ্ন করা হয়েছে ইন্টারভিউতে এসএসসির। তারপরে দেখো সিন্ধু, ব্রহ্মপুত্র নদ, যে সমস্ত নদীগুলো মানে ভারতের জনজীবনে প্রাধান্য বিস্তার করে। তারপরে দেখো দক্ষিণ ভারতের যে সমস্ত নদীগুলো আছে, ঠিক আছে। দামোদর নদ, আমরা যারা হুগলি জেলার বাসিন্দা, তো দামোদর নদ তাদের জীবনে দারুণ প্রভাব বিস্তার করে। বহুমুখী নদী পরিকল্পনা, ঠিক আছে, মানে ডিভিসি যে পরিকল্পনা আছে, তো সেই সমস্তগুলো জল সংরক্ষণ কিভাবে করা হয়। ভারতের জাতীয় পতাকা, এরপরেই যেটা আছে সেটা হচ্ছে ভারতের জাতীয় পতাকা। একদম ভারতের জাতীয় পতাকার যে বিভিন্ন কালারগুলো আছে সেখানে কি কি বিষয় আছে সেগুলো। তারপরে দেখো ভারতীয় জাতীয় সঙ্গীত বা রাষ্ট্রজ্ঞান বা যেটাকে আমরা বলবো ন্যাশনাল অ্যানথেম, তো সেই ন্যাশনাল অ্যানথেম এখানে করা আছে। ভারতের জাতীয় সঙ্গীত কোনটা। তারপরে দেখো ভারতের জাতীয় স্তোত্র বা যেটাকে বলে রাষ্ট্রগীত মানে হচ্ছে ন্যাশনাল সং, তো বন্দে মাতারাম হচ্ছে ন্যাশনাল সং, ঠিক আছে। আচ্ছা, এটা হলো। তারপরে দেখো ভারতের জাতীয় চিহ্ন কোনটা, অশোক স্তম্ভ। তো অশোক স্তম্ভ প্রধানত কি, অশোক স্তম্ভে কী কী থাকে, এই সমস্ত বিষয় এখানে লেখা আছে। তো এগুলোই প্রধানত আমাদের যে জেনারেল ভারতবর্ষ সম্পর্কে এগুলোই আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, জেনারেল নলেজ আমরা দেখলাম। এবার 15-এ চলে এসো। নোটস নাম্বার 15 যেটা আছে, তো সেটা হচ্ছে আমাদের রাজ্য, ঠিক আছে। তাহলে আমরা দেশ পড়লাম, তারপরে দেখো নোটস নাম্বার 15 যেটা আছে, তো সেটা হচ্ছে এখানে দেখে নিই। তো সেটা হচ্ছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। তো পশ্চিমবঙ্গ থেকে একটুখানি দেখে নাও আমাদের রাজ্য বা পশ্চিমবঙ্গ, এই নোটসটা একটু তোমাদের আমার বলার আছে, একটু ভালোভাবে দেখো যে আমাদের রাজ্য বা পশ্চিমবঙ্গ যেটা আছে, তো প্রথমেই যেটা আছে তো সেটা হচ্ছে হিস্ট্রি। এবং তারপরেই দেখো তো এখানে একদম সমস্ত বিষয় লেখা আছে। ভারতের 28টা অঙ্গরাজ্যের মধ্যে একমাত্র পশ্চিমবাংলার সঙ্গে হিমালয় সাগর ছুঁয়ে আছে, তাই একে আসমুদ্র হিমাচল বলা হয়। এবং বর্তমানে পশ্চিমবঙ্গে 23টা জেলা আছে, কিন্তু আরও 7খানা জেলা প্রস্তাব করা হয়েছে। তো এই প্রস্তাব যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 30টা জেলা হবে, ঠিক আছে। তো পশ্চিমবঙ্গের 3টা নতুন জেলা হচ্ছে 21 নম্বর জেলা যেটা, সেটা হচ্ছে কলিম্পং। 22 নম্বর জেলা যেটা সেটা হচ্ছে ঝাড়গ্রাম। এবং 23তম যে জেলা আছে তো সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান। তো এই জেলা বিভাজন কিভাবে করা হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো সাক্ষরতার হার, একজন টিচারকে কিন্তু অবশ্যই জানতে হবে যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল আছে তো বিভিন্ন জেলাতে সাক্ষরতার হার কেমন। মানে প্রথম সাক্ষর যেটা সেটা পূর্ব মেদিনীপুরে সবথেকে বেশি সাক্ষর মানুষ বাস করেন, সেকেন্ড হচ্ছে কলকাতা এবং সবশেষে উত্তর দিনাজপুর, ঠিক আছে। তারপরে দেখো এখানে কিছু ইনফরমেশান এখানে মেনলি দেওয়া আছে, তো এগুলো একটুখানি দেখে নেবে, ঠিক আছে। এগুলো একটুখানি পড়তেই হবে কিন্তু এগুলো। আচ্ছা, এরপরে যেটা তোমাদেরকে বলবো যে ইন্টারভিউতে কিন্তু তোমাকে প্রশ্ন করা হবে যে আপনি কোন জেলা থেকে এসেছেন, তখন সেই জেলার কিছু বিখ্যাত ব্যক্তিত্ব, তার সঙ্গে সঙ্গে সেখানকার কিছু বিখ্যাত স্থান, সেখানকার স্থানীয় প্রশাসন, এগুলো সম্পর্কে কিন্তু তোমাকে আইডিয়া রাখতে হবে। এবং সেই জন্যই একটা বইতে আমি পেয়েছি, সো সেটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, একদম কলকাতা জেলা মানে রিসেন্ট ইনফরমেশন। কলকাতা জেলা এবং কলকাতা জেলায় দেখো যেগুলো বিখ্যাত স্থান, আমি কি বললাম, বিখ্যাত স্থান কোনটা, যদি কোনো বিখ্যাত খাবার থাকে সেটা, এবং বিখ্যাত পার্সোনালিটি, এগুলো কিন্তু প্রশ্ন করা হয়। তাহলে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন জেলা আছে, যেমন কলকাতা আমরা দেখলাম, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে দেখো কলকাতা জেলা আছে, আরও অন্যান্য সমস্ত জেলা আছে। দেখো হাওড়া জেলা আছে। কলকাতা এবং হাওড়াকে প্রধানত টুইন ডিস্ট্রিক্ট বলা হয় এবং হাওড়াকে প্রধানত যমজ জেলা বলা হয়। সুতরাং এখানে দেখতে পাচ্ছ কলকাতা এবং হাওড়া জেলা।
আচ্ছা, তারপরে যেটা আছে দেখো, বিখ্যাত ব্যক্তিত্ব কে আছেন, যেমন বিষ্ণু দে, হাওড়া জেলার বিখ্যাত ব্যক্তিত্ব বিষ্ণু দে, তোমরা জানো তিনি ছিলেন একজন কবি এবং তার লেখা যে বই ছিল সেটা হচ্ছে আর্টেমিস, ঠিক আছে। তারপরে উত্তর 24 পরগনা। সুতরাং সমস্ত জেলা সম্পর্কে আছে, তোমরা যখন এগুলো পড়বে মানে যার যেটা জেলা আছে তো সেই জেলাটা ভালো করে পড়ে নেবে, অন্যান্য জেলাগুলো অত পড়ার দরকার নেই। কলকাতাটা সবাই পড়বে এবং তার নিজস্ব জেলা কিন্তু সবাই পড়ে রাখবে, কারণ কলকাতা যেহেতু পশ্চিমবঙ্গের রাজধানী, তাহলে কলকাতা সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তারপরে দেখো দক্ষিণ 24 পরগনা, তো দক্ষিণ 24 পরগনা দেখো এখানে গায়ক হেমন্ত মুখোপাধ্যায় ও কবি শক্তি চট্টোপাধ্যায়, ঠিক আছে, এখানকার বাসিন্দা। তাহলে বিভিন্ন যে বিখ্যাত ব্যক্তিত্ব, তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ যে হুগলি জেলা, তো হুগলি জেলার কী কী বিখ্যাত স্থান আছে, হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে এই যে দেখো হুগলি জেলার বিখ্যাত স্থান হচ্ছে ইমামবাড়া আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান দেবানন্দপুর, হাজী মোহাম্মদ মহসিনের জন্মস্থান হচ্ছে হুগলি, কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান রাজবোলহাট, আশাপূর্ণা দেবীর জন্মস্থান বেগমপুর। তাহলে এই যে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো আছে, প্রচুর কিন্তু পরীক্ষাতে প্রশ্ন করা হয় নিজের জেলা থেকে। তাহলে জেলারও কিন্তু ইনফরমেশান এখানে আমি দিয়ে দিয়েছি, প্রতিটা জেলার ইনফরমেশান কিন্তু এখানে দেওয়া আছে, তোমাদের আর কোথাও থেকে খুঁজতে হবে না, ঠিক আছে। 15 নম্বর নোট গেল, এবার 16 নম্বর নোটসে আমরা চলে আসি। 16 নম্বর নোটস, তো 16 নম্বর নোটসে কী আছে দেখিয়ে দিই। 16 নম্বর নোটসে যেটা আছে সেটা হচ্ছে ভারতীয় শাসন ব্যবস্থা। ভারতীয় শাসন ব্যবস্থা এটা প্রত্যেকের জানা দরকার, প্রত্যেকটা টিচারের জানা দরকার, কারণ টিচারদের প্রধানত মানে ইলেকশন তাদেরকে ডিউটি দেওয়া হয়, তো সেই হিসাবে এইটা কিন্তু সবাই জানা দরকার। তোমাকে এরকম প্রশ্ন হতে পারে যে আপনি কি টিচারদের ইলেকশন ডিউটি সমর্থন করেন, তো তার উত্তরটা কিন্তু একটু ভেবে রাখবে। তো যেটা বলছিলাম, এই যে ভারতের যে শাসন ব্যবস্থা আছে দেখো, একদম লিখে দিয়েছে ভারতীয় শাসন ব্যবস্থা। তো ভারতের শাসন বিভাগকে দুটো অংশে আমরা ভাগ করতে পারি, একটা রাজনৈতিক অংশ আর একটা অরাজনৈতিক অংশ। তো রাজনৈতিক অংশে প্রধানত তারাই থাকেন যারা জনগণের দ্বারা নির্বাচিত হন, আর অরাজনৈতিক অংশে তারাই থাকেন যারা ইউপিএসসি, আইএএস ইত্যাদি পরীক্ষা দিয়ে যারা আমলা যাদেরকে বলা হয়, তো তারাই প্রধানত অরাজনৈতিক অংশ। এটা হচ্ছে ভারতীয় অ্যাডমিনিস্ট্রেশন। আর রাজনৈতিক অংশে তাহলে কে থাকবেন, রাষ্ট্রপতি থাকবে। তো রাষ্ট্রপতির কীভাবে নির্বাচন করা হয়, তাকে কীভাবে পদচ্যুতি করা হয়, এই সমস্ত বিষয় এখানে লেখা আছে, ঠিক আছে। তারপরে দেখো উপরাষ্ট্রপতি, ভারতের নাগরিক ও ন্যূনতম বয়স 35 বছর হতে হবে, তাকে কীভাবে নির্বাচন করা হয়, তাকে কীভাবে পদচ্যুতি করা হয়, ঠিক আছে। তারপরে দেখো মন্ত্রিসভা, তো মন্ত্রিসভা দেখো ক্যাবিনেট মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী ইত্যাদি এগুলোর সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তো প্রধানমন্ত্রী দেখো, প্রধানমন্ত্রী আছে, এবং কেন্দ্রীয় আইনসভা যেটা বলছিলাম যে এখানে রাজ্যসভা আছে এবং তার সঙ্গে সঙ্গে লোকসভা আছে। আমাদের রাজ্যসভায় কতগুলো সিট আছে, লোকসভায় কতগুলো সিট আছে, এগুলো সম্পর্কে কিন্তু খুব ভালো করে পড়ে রাখতে হবে, ঠিক আছে। বর্তমানে 245টি রাজ্যসভায় আসন আছে, 233 এবং 12টা আসন, ঠিক আছে। এক্ষেত্রে কীভাবে করা আছে 233 + 12 সমস্ত বিষয় এখানে মেনশন করা আছে, তোমাকে আর কোথাও থেকে খুঁজতে হবে না। তো এটাই হচ্ছে ভারতীয় শাসন ব্যবস্থা, ঠিক আছে। তারপরে দেখো প্রধানমন্ত্রী নবীনতম মানে প্রধানমন্ত্রী সবথেকে কম বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন রাজীব গান্ধী, এবং তারপরে দেখো বিভিন্ন যে নিয়োগকর্তা আছে, যেমন রাষ্ট্রপতিকে কে নিয়োগ করেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, উপরাষ্ট্রপতিকে কে নিয়োগ করেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন, রাষ্ট্রপতি, বিভিন্ন রাজ্যের রাজ্যপাল। তারপর দেখো রাজ্য আইনসভা যেটা আছে, দেখো 7টি বিধানসভা, 7টা বিধান পরিষদ। আমাদের রাজ্যে প্রধানত কোনো রাজ্যে বিধান পরিষদ আছে, আবার কোনো রাজ্যে বিধান পরিষদ এবং বিধানসভা দুটোই আছে, আবার কোনো রাজ্যে শুধুমাত্র বিধানসভা আছে। যেমন আমাদের যে ওয়েস্ট বেঙ্গল, এখানে কিন্তু বিধানসভা নেই, এখানে কেবলমাত্র এখানে বিধান পরিষদ নেই, এখানে বিধানসভা আছে। তো ওয়েস্ট বেঙ্গলে বিধান পরিষদের বিলুপ্তি ঘটে 1969 সালে মার্চ মাসে 169 নম্বর ধারা অনুযায়ী, ঠিক আছে। তারপরে দেখো এখানে রাজ্যপাল সম্পর্কে আইডিয়া রাখতে হবে, রাজ্যপাল হাইলাইটেড হয়েছেন, সুতরাং এখানে বিধানসভা আছে, এই সমস্ত বিষয় এখানে লেখা আছে। তো এগুলোই হচ্ছে প্রথমত ভারতীয় আইনসভা, ঠিক আছে, এবং আরও কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান এখানে দেওয়া আছে। এবং দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, এবং তার রাজনৈতিক দল হচ্ছে রিপাবলিকান। তো এটাও কিন্তু জানতে হবে আমাদেরকে। সুতরাং এটাই হচ্ছে ভারতীয় শাসন ব্যবস্থা। আচ্ছা 16, হ্যাঁ, নোটস নাম্বার 17তে চলে এসো। নোটস নাম্বার 17 যেটা আছে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। নোটস নাম্বার 17 যেটা আছে কারেন্ট অ্যাফেয়ার্স, একটু দেখে নাও কারেন্ট অ্যাফেয়ার্স। তো কারেন্ট অ্যাফেয়ার্সের নোটস একটু দেখিয়ে দিই। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স বর্তমানে যে SIR হচ্ছে, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, বা যেটাকে আমরা বলবো বিশেষ নিবিড় সংশোধন। তো এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সম্পর্কে কিন্তু তোমাকে ভালো করে জেনে রাখতে হবে, এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হবেই, আমার মনে হয় এখান থেকে প্রশ্ন করা হবে। তো কবে এটা শুরু হয়েছিল, কেন 2002 সালের ভোটার লিস্ট দেখা হচ্ছে, তো এগুলো দেখতে হবে। এর সঙ্গে সঙ্গে যে নির্বাচন কমিশন, তো নির্বাচন কমিশনের কতজন সদস্য, নির্বাচন কমিশনের 3 জন সদস্য, একজন মুখ্য নির্বাচন
কমিশনার এবং অপর দুজন হচ্ছে আরও দুজন থাকেন, তারা নির্বাচন কমিশনার। এবং বর্তমানে কিন্তু নির্বাচন কমিশনকে যে নিয়োগ করা হবে, তো সেই নিয়োগ প্রধানত প্রধানমন্ত্রী সেটা হাতের মধ্যে নিয়েছেন। তো কিভাবে বর্তমানে নির্বাচন কমিশনারদের নিয়োগ করা হয়। তারপরে দেখো নেপালে ঘটে যাওয়া যে জেড আন্দোলন, মানে জেনারেশন জেড, তাহলে তোমাকে জানতে হবে জেনারেশন এক্স কোনটা, ওয়াই কোনটা, জেড কোনটা। এখানে একদম জেড আন্দোলন আছে। তারপরে দেখো রিসেন্টলি যেটা হয়ে গেল বাংলাদেশের ছাত্র আন্দোলন, তো বাংলাদেশের ছাত্র আন্দোলন সম্পর্কে পড়তে হবে, ঠিক আছে। এখানে লেখা আছে বাংলাদেশের ছাত্র আন্দোলন। তারপর দেখো বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ কিন্তু ভারত, মানে জিডিপিতে ভারতবর্ষ 4th হয়ে গেছে, মোস্ট প্রবাবলি জাপানকে ছাড়িয়ে গেছে, ঠিক আছে। তাহলে জিডিপিতে দেখো এখানে বিভিন্ন দেশ আছে, তো কোনটা প্রথম কোনটা ফার্স্ট র্যাঙ্কে হচ্ছে ইউনাইটেড স্টেটস, সেকেন্ডে হচ্ছে চীনা, থার্ডে জার্মানি এবং 4th হচ্ছে ইন্ডিয়া এবং 5th জাপান। তাহলে জিডিপিতে বর্তমানে কিন্তু ভারতবর্ষ 4th হয়ে গেছে, মানে অর্থনৈতিক দিক দিয়ে ভারতবর্ষ অনেক শক্তিশালী হয়ে গেছে, ঠিক আছে। তারপরে দেখো ভারতের যে সাহসী পদক্ষেপ যেটা অপারেশন সিন্দুর, যেটা রিসেন্টলি হলো, তো সেই অপারেশন সিন্দুর সম্পর্কে এখানে লেখা আছে একদম ভালোভাবে। তার সঙ্গে সঙ্গে দেখো অপরাজিতা বিল, এই যে নারী সুরক্ষার জন্য ওয়েস্ট বেঙ্গল সরকারের আনা অপরাজিতা বিল, এটা যদিও ইমপ্লিমেন্ট হয়নি, আইন যদিও হয়নি, কারণ রাজ্যপাল এটাকে সম্মতি দেননি, কিন্তু তবুও এই অপরাজিতা বিলের গুরুত্বটা কোথায়, এটা তোমাকে প্রশ্ন করা হতে পারে, ঠিক আছে। তারপরে দেখো 7টি জিআই ট্যাগ, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মোট 7টি দ্রব্যকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। তো এই 7টি দ্রব্য কী কী, যেমন খাবার হিসাবে দেখো এই 4টিকে দেওয়া হয়েছে, কৃষি, টেক্সটাইল, এটা রিসেন্ট করা হয়েছে। এছাড়া আরও কিছু খাবারে কিন্তু জিআই ট্যাগ আছে, ঠিক আছে, যেমন কলকাতা রসগোল্লা, বর্ধমানে সীতাভোগ, মিহিদানা ইত্যাদি, এইগুলো জানতে হবে। এবং ভারতের সুপ্রিম কোর্টের প্রথাগত লেডি অফ জাস্টিসের মূর্তির কিন্তু প্রতীকে রূপান্তর করা হয়েছে। অর্থাৎ আমরা যে দেখি না যে লেডি অফ জাস্টিস, তো তার মূর্তির কী রূপান্তর করা হয়েছে। লেডি অফ জাস্টিসের আগে চোখে একটা কালো কাপড় বাঁধা থাকতো, কিন্তু এখন কি করা হচ্ছে, নতুন মূর্তিতে চোখ খোলা রাখা হয়েছে। কালো কাপড় এই কারণের জন্যই বাঁধা থাকতো, কারণ ন্যায় বিচার পক্ষপাতহীন এবং ধনী দরিদ্র নির্বিশেষে সবার জন্য সমান, এই জন্য কালো কাপড়ও দেওয়া হতো। কিন্তু এখন বলছে ভারতের আইন অন্ধ নয়, বরং সমাজে বিদ্যমান বাস্তবতাকে ভালোভাবে দেখে এবং সেই অনুযায়ী তারা বিচার করে। এবং বাম হাতে তরবারি, যেটা শাস্তি প্রয়োগের ক্ষমতাকে প্রকাশ করে, আর ডান হাতে এক্ষেত্রে সংবিধান, মানে নতুন যে লেডি অফ জাস্টিস তার ডান হাতে সংবিধান। পুরাতন যিনি লেডি অফ জাস্টিসের যে মূর্তি ছিল সেখানে কিন্তু তরবারি ছিল, ঠিক আছে। এবং পাশ্চাত্য পোশাক আর বর্তমানে ভারতীয় পোশাক পরানো হয়েছে, ঠিক আছে। তো প্রধান বিচারপতি বর্তমানে কে আছেন, সূর্যকান্ত শর্মা। তারপর দেখো ভারতের মহিলা ক্রিকেট দলের যে বিশ্বকাপ জয়, যেটা রিসেন্ট যেটা হলো মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়, তো সেই সম্পর্কেও কিন্তু এখানে একদম মেনশন করা আছে, ঠিক আছে। এর সাথে সাথে দেখো 2025 সালে কারা নোবেল প্রাইজ পেয়েছে, তো 2025-এর নোবেল প্রাইজ উইনার সব কিছু দেওয়া আছে। যেহেতু আমি বললাম যে সমস্ত সাবজেক্টের নোটস, সেই কারণের জন্য তুমি যদি ইকোনমিক্সের যদি স্টুডেন্ট হও, তোমাকে জিজ্ঞেস করা হতে পারে যে 2025-এ ইকোনমিক্সে কে নোবেল পেয়েছে, কোন ক্ষেত্রে নোবেল পেয়েছে, তো এগুলো সব কিন্তু এখানে লেখা আছে। তারপরে দেখো ভারত রত্ন, তো ভারত রত্ন এখানে লেখা আছে, ঠিক আছে। তারপরে দেখো পদ্ম পুরস্কার যেমন ভারতবর্ষের সর্বোচ্চ যেটা পুরস্কার সেটা কিন্তু ভারতরত্ন। তারপরে পদ্ম পুরস্কার বিভিন্ন হয়, মানে দ্বিতীয় সর্বোচ্চ যেটা, তো সেটা হচ্ছে পদ্ম বিভূষণ। তার মানে সর্বোচ্চ পুরস্কার যেটা ভারতরত্ন, তারপরে আসবে পদ্ম বিভূষণ, তারপরে হচ্ছে পদ্মভূষণ, এবং সবশেষে যেটা আসবে তো সেটা হচ্ছে পদ্মশ্রী। তো ওয়েস্ট বেঙ্গল থেকে পদ্মশ্রী পেয়েছেন কিন্তু শিল্পকলাতে মমতা শঙ্কর এবং তার সঙ্গে সঙ্গে পবন গোয়েঙ্কা, ঠিক আছে। তারপর দেখো ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড, অর্জুন পুরস্কার ইত্যাদি কাকে দেওয়া হয়েছে, লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য কাকে দেওয়া হয়েছে, সাহিত্য একাডেমি পুরস্কার 2024-এ কাকে দেওয়া হয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে লেখা আছে। এবং তার সঙ্গে সঙ্গে যে প্যারিস যে অলিম্পিক হয়ে গেল, তো সেই প্যারিস অলিম্পিকের ম্যাসকট কী ছিল, তো ম্যাসকট যেমন ছিল ফ্রিগেস, ঠিক আছে, স্বাধীনতা ও বিপ্লবের, এটা হচ্ছে ধারণা। এবং তার সঙ্গে সঙ্গে অলিম্পিক দিবসের কি থিম ছিল। তারপর দেখো ভারত থেকে কে ব্রোঞ্জ পেয়েছেন, কে রূপো পেয়েছেন, এই সব বিষয় কিন্তু এখানে লেখা আছে। হয়তো তুমি যদি বলো যে তোমার হবি স্পোর্টস, তাহলে এখান থেকে প্রশ্ন করা হতে পারে। সুতরাং সমস্ত রকমের সিচুয়েশান কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এরপরে চলে এসো এই জায়গাতে যে গভর্নমেন্টের যে বিভিন্ন স্কিম আছে। আচ্ছা, এই যে ভারতবর্ষে মাদ্রাসা, অনেক সময় মাদ্রাসা এডুকেশান, এটাও কিন্তু প্রশ্ন করা হতে পারে। তো মাদ্রাসা এডুকেশান কীরকম হয়, এটা মাদ্রাসার যে নোটসটা ছিল তো সেটাই দিয়েছে, নতুন করে আর আমার লেখার প্রয়োজন হয়নি। তো এই যে নোটসটা আছে, এই মাঝখানের এই অংশগুলো পড়ার দরকার নেই, ঠিক আছে।
আচ্ছা, তাও এগুলো পড়ে ফেলতে পারো, কিন্তু এইখানে দেখো গভর্নমেন্টের যে বিভিন্ন স্কিম, কোনো এসএসসির ইন্টারভিউতে কাউকে গভর্নমেন্টের বিভিন্ন স্কিম থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। সুতরাং গভর্নমেন্টের সমস্ত স্কিম কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। দেখো শিক্ষাশ্রী প্রকল্প আছে, তারপরে দেখো কন্যাশ্রী প্রকল্প কবে শুরু হয়েছিল, কি কারণের জন্য এটা দেওয়া হয়, তার লক্ষ্য কী। তারপরে দেখো যুবশ্রী প্রকল্প কবে শুরু হয়েছিল, কি কারণের জন্য দেওয়া হয়, কত টাকা দেওয়া হয়। স্বাস্থ্যসাথী প্রকল্প দেখো 5 লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা। গতিধারা প্রকল্প, শিশু সাথী প্রকল্প, সুফল বাংলা, সবুজ সাথী, ঠিক আছে, খাদ্য সাথী, ঐক্যশ্রী, সেফ ড্রাইভ সেফ লাইফ, দুয়ারে সরকার, কর্মতীর্থ, সবুজশ্রী, পথশ্রী, ঠিক আছে। তারপরে দেখো এখানে রূপশ্রী আছে, জাগো প্রকল্প আছে, মানবিক পেনশন প্রকল্প। সুতরাং সমস্ত রকমের প্রকল্পগুলো এখানে দেওয়া আছে। গীতাঞ্জলি, সবলা, চোখের আলো, সমস্ত রকমের প্রকল্পগুলো এখানে দেওয়া আছে। তার মানে বুঝতে পারছো যে আমাকে অনেকটাই খেটে কিন্তু নোটসগুলো তৈরি করতে হয়েছে। আর একটা লাস্ট যেটা তোমাদেরকে বলবো, তো সেটা হচ্ছে পলিউশন। শুধুমাত্র এই নোটসটাই কিন্তু আমি ইংরাজিতে রেখেছি, ঠিক আছে। তো এটা তোমরা ক্লাস 11 এবং ক্লাস 12-এর যে কোনো বায়োলজি বইতে তোমরা পেয়ে যাবে। তো সেটাও যদি না পড়তে পারো, ক্লাস 10-এর বায়োলজি বই পড়তে পারো, অথবা আমার এই নোটসটা তোমরা পড়তে পারো, ঠিক আছে। এটা লস অফ বায়োডাইভার্সিটি কেন হচ্ছে, একদম সিম্পল নোটস আছে, তোমাদের বুঝতে অসুবিধা হবে না। ইন সিটু কনজারভেশন, এক্স সিটু কনজারভেশন, ঠিক আছে। কেবলমাত্র এই নোটসটা ইংরাজিতে আছে, আমি আবার বলছি, ঠিক আছে, কারণ এটা বাংলায় লেখার আমি সময় পাইনি, বা ইংরাজিতে যেহেতু ভালো আছে, শর্টে আছে, সেই জন্য এগুলো দিয়ে দিয়েছি। দেখো এয়ার পলিউশন কেন হচ্ছে, অ্যাসিড রেন, অটোমোবাইল, ঠিক আছে, ক্যাটালাইটিক কনভার্টার কেন ব্যবহার করা হয়, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, এই সব কিছু বিষয় আছে। নয়েজ পলিউশন, তারপরে দেখো ওয়াটার পলিউশন, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে কি আছে, তো এই সমস্ত বিষয়গুলো আছে। তারপরে দেখো ডিফরেস্টেশন, রেডিও অ্যাক্টিভ পলিউশন, ওজোন লেয়ার ডিপ্রেশন, কোনটা ব্যাড ওজোন, কোনটা গুড ওজোন, সমস্ত বিষয় এখানে লেখা আছে, ঠিক আছে। তারপরে এখানে চলে এসো মন্ট্রিল প্রোটোকল। তারপরে দেখো গ্লোবাল ওয়ার্মিং, যেটা খুব গুরুত্বপূর্ণ। তো পলিউশন থেকেও কিন্তু অনেক সময় প্রশ্ন দেওয়া হয়, এনভায়রনমেন্ট থেকেও অনেক সময় প্রশ্ন দেওয়া হয়। তাহলে এতগুলো নোটস আমি তোমাদেরকে প্রোভাইড করবো, একটু দেখে নাও তাহলে কতগুলো নোটস আছে। প্রায় 19টা নোটস আছে, 19 নোটস তোমাদেরকে প্রোভাইড করছি। একদম ইন্টারভিউয়ের সমস্ত অংশ কিন্তু তোমাদের কভার হয়ে যাবে। এবং এই প্রসঙ্গে তোমাদেরকে বলি যে তোমরা তাহলে কিভাবে পেমেন্ট করবে, তার সঙ্গে সঙ্গে এই নোটসের প্রাইস কত সেটা তোমাদেরকে বলি। তো এবার অনেক সময় তোমাদের পেমেন্ট করতে প্রচুর অসুবিধা হচ্ছিল, তো সেই জন্য আমি অন্য একটা কিউআর কোড তোমাদেরকে দেবো। দেখো এই যে কিউআর কোড আছে বায়োনির কোচিং সেন্টার, তো এই বায়োনির কোচিং সেন্টারে তোমরা পেমেন্ট করবে, ঠিক আছে। তোমরা যারা এই নোটস পারচেস করতে চাও, তো তারা হোয়াটসঅ্যাপ করবে 8348091202। তো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, এবং হোয়াটসঅ্যাপ করলে তোমাদেরকে এই কিউআর কোড, আমার যিনি অ্যাসিস্ট্যান্ট আছেন তিনি তোমাদেরকে এই কিউআর কোড প্রোভাইড করবেন, এবং সেই কিউআর কোডে তোমরা পেমেন্ট করার পরে তারপরে সেই স্ক্রিনশট ওই নাম্বারেই পাঠাবে 8348091202। ওই নাম্বারে পাঠালেই তোমাদেরকে নোটসগুলো প্রোভাইড করে দেওয়া হবে। একটু তোমরা ওয়েট করবে, নোটসগুলো তোমাদেরকে কিন্তু সফট কপি তোমাদেরকে প্রোভাইড করা হবে, কোনো হার্ড কপি কিন্তু প্রোভাইড করা হবে না। কেন হার্ড কপি প্রোভাইড করা হবে না, কারণ দেখো আমার সেরকম কোনো আমার সুযোগ নেই, তো সেই কারণের জন্য আমি হার্ড কপি নোটস তোমাদেরকে প্রোভাইড করবো না। আমি যেরকমভাবে পিডিএফ দিয়েছিলাম, তো সেরকম পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তোমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই পিডিএফ তোমাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে। যেরকমভাবে তোমরা রিটেন এক্সামিনেশানের যেমন আমার থেকে নোটস তোমরা কালেকশান করেছিলে, তোমরা উপকৃত হয়েছিলে, সেই জন্যই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করেছো, অনেকে তোমরা মেসেজ করেছো, অনেকে রিকোয়েস্ট করেছো, এবং সেই কারণের জন্য এই নোটসগুলো আমি একটু খেটে আমি তৈরি করলাম। একটু সময় লাগলো যদিও, তো যাই হোক, এগুলো তোমাদের হাতে আমি যদি তুলে দিতে পারি, এবং এই নোটস পড়ে তোমাদের যদি পরীক্ষা ভালো হয়, যেরকমভাবে রিটেন এক্সামিনেশান তোমাদের ভালো হয়েছে, তোমরা অনেকেই বলেছো স্যার আপনার নোটস পড়ে উপকৃত হয়েছে, তো এই নোটস পড়েও তোমরা যদি চাকরি পাও আলটিমেটলি, তাহলে আমি অত্যন্ত খুশি হব। আমার পরিশ্রম তো সেক্ষেত্রে সার্থক বলে আমি মনে করব। তো কিভাবে তোমরা পেমেন্ট করবে তার কি প্রসেস, সেটাকে আমি লিখছি। আগে একটু কিউআর কোডটা দেখে নাও। তো যেখানে তোমরা পেমেন্ট করবে সেটা হচ্ছে বায়োনির কোচিং সেন্টার, ঠিক আছে। বায়োনির কোচিং সেন্টারে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। আচ্ছা, এবার আমি একটু লিখে দিই যে এই নোটসের প্রাইস কত, এবং তার সঙ্গে সঙ্গে টোটাল বিষয়টা একটু লিখে দিই। তোমাদেরকে বলবো যে এই নোটস তোমরা কিভাবে কালেকশান করবে, এবং কিভাবে কাদের জন্য এই নোটস প্রধানত সুইটেবল হবে। দেখো WBSLST কেবলমাত্র ইন্টারভিউয়ের জন্য কিন্তু এই নোটস কিন্তু কোনো ডেমো ক্লাসের জন্য কিন্তু কোনো নোটস নয়, এবং তার সঙ্গে সঙ্গে এই নোটস কিন্তু সমস্ত সাবজেক্টের জন্য, যেমন আর্টসের হতে পারে,
আর্টসের স্টুডেন্টস এই নোটস ইউজ করতে পারে, সায়েন্সের স্টুডেন্ট ইউজ করতে পারে, মানে যে কোনো স্ট্রিমের স্টুডেন্টস কিন্তু এই নোটস পড়তে পারে। কারণ ইন্টারভিউতে প্রধানত এই ধরনের প্রশ্নগুলোই প্রধানত কমন টপিক যেগুলো, তো সেখান থেকে প্রশ্ন করা হয়। এর সাথে সাথে তোমাদেরকে আমি যেটা বলবো যে এই নোটগুলো পড়বে এবং তার সঙ্গে সঙ্গে তোমার সাবজেক্ট পড়বে। ভালো করে একটু দেখে নাও, আমি যে নোট বললাম এই নোট এবং তার সঙ্গে সঙ্গে তোমার সাবজেক্ট, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। তো সাবজেক্টের কিন্তু কোনো নোটস আমি দিচ্ছি না, এবং নোটস কিন্তু টোটালি কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে থাকবে। কেবলমাত্র পলিউশনের যে নোটস আছে এটা কেবলমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে, ঠিক আছে? তাহলে নোটস কোন ল্যাঙ্গুয়েজে? বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে। এর সাথে সাথে দেখো এই যে সাবজেক্টের যেটা বলছি, একটু তোমাদেরকে টিপস দিয়ে দিই। তো সাবজেক্টে ক্লাস 11 এবং ক্লাস 12-এর বই ভালো করে পড়বে, ক্লাস 11 অ্যান্ড ক্লাস 12, ঠিক আছে? অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বই ভালো করে পড়বে। আর মাস্টার ডিগ্রিতে তোমাদের যে স্পেশাল পেপার আছে, তো সেই স্পেশাল পেপার কিন্তু ভালো করে পড়বে, এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর নোটের জন্য বাকি যেটা করবে, তো সেটা হচ্ছে আমার নোটস পড়ে নেবে। তাহলে তোমাদের ইন্টারভিউয়ের প্রিপারেশান কিন্তু ইজি হয়ে যাচ্ছে। তুমি 11-12 লেভেলের বই পড়ছো এবং তোমার যে মাস্টার ডিগ্রি যে করেছো, তো সেই মাস্টার ডিগ্রিতে তোমাদের যে স্পেশাল পেপার আছে সেটা ভালো করে পড়ছো। আর আমি যে নোটসগুলো তোমাদেরকে প্রোভাইড করছি এই নোটগুলো পড়ছো। দেখো এর বাইরে আমার মনে হয় ইন্টারভিউতে সেরকম কিছু প্রশ্ন কিন্তু করার নেই। যদিও ইন্টারভিউতে এর বাইরে যদি প্রশ্ন করা হয়, তাহলে কিন্তু তুমি যে পড়ে যাচ্ছ সেই পড়ার ফলে তোমার যে নলেজ তৈরি হবে, সেই নলেজ থেকে তুমি উত্তর দিয়ে দিতে পারবে। যত রকমের সিচুয়েশান ইন্টারভিউতে হওয়ার কথা, যত রকমের প্রশ্নের সম্মুখীন তোমাকে হতে হবে, এই সমস্ত রকমের প্রশ্ন বা সমস্ত রকমের ইনফরমেশান কিন্তু আমার নোটসের মধ্যে পেয়ে যাবে। এই যে 19টা নোটস তোমাদেরকে দেখালাম, এই সমস্ত ইনফরমেশান কিন্তু আমার নোটসের মধ্যেই তোমরা পেয়ে যাবে। এবং এই নোটসের প্রাইস কত দেখেছো? আমাকে প্রচুর পরিশ্রম করে নোটস তৈরি করতে হচ্ছে, সেই জন্য এই নোটসের প্রাইস এক্ষেত্রে আমি যেটা রেখেছি, তো সেটা হচ্ছে ₹1500, মানে আমার নোটসের যে প্রাইস আছে সেটা 1500 টাকা। তো 1500 টাকা অ্যাট এ টাইম তোমাদেরকে পেমেন্ট করতে হবে। 1500 টাকা অ্যাট এ টাইম তোমরা পেমেন্ট করলে তাহলে আমি তোমাদেরকে নোটস প্রোভাইড করে দেবো। যেরকমভাবে তোমরা আমার থেকে রিটেন এক্সামিনেশানের জন্য নোটস মানে কালেকশান করেছিলে, ঠিক সেইভাবেই তোমাদেরকে এই নোটস প্রোভাইড করা হবে। এবং মনে রাখবে, তোমরা একটা নাম্বার, এই যে নাম্বার তোমাদেরকে বলছি 8348091202, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এবং আমার যে অ্যাসিস্ট্যান্ট আছেন, তো সে কিন্তু তোমাদেরকে একটা কিউআর কোড দেবে। কেবলমাত্র ওই কিউআর কোডেই তোমরা পেমেন্ট করবে। এবং আমি বলছি এই নাম্বার ছাড়া প্লিজ আর অন্য কোনো নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ বা মেসেজ বা কোনো কিছু করো না বা ফোন করো না, কারণ আমি সময় পাচ্ছি না। দেখতে পাচ্ছ যে এত কিছু লিখতে হচ্ছে, সুতরাং তার সঙ্গে সঙ্গে প্রিপারেশান নিতে হচ্ছে, আমাকে পড়তে হচ্ছে। তো সেই জন্য আমি কোনো রকম ফোন আমি তোমাদের অ্যাটেন্ড করতে পারছি না। আমার মানে ইচ্ছা থাকলেও আমি কিন্তু তোমাদের ফোন ধরতে পারছি না। তো তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। কিন্তু তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে, তাহলে অবশ্যই এই নাম্বারে তোমরা মেসেজ করবে। আমার যে অ্যাসিস্ট্যান্ট আছেন, যদি সত্যি সত্যি সেরকম কোনো প্রবলেম হয়, তাহলে সে আমাকে বলে দেয়, আমি সেই অনুযায়ী তাকে ইনফরমেশান দিই। কারণ আমি তো অন্যান্য বিভিন্ন রকমের কাজ থাকে, তো সেই কারণের জন্য আমার ফোন অ্যাটেন্ড করা বা ধরার অনেক সময় সুযোগ থাকে না। তো সেই জন্য তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে, তো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। এবং যেটা বললাম, এই নোটস কেনার প্রসেসটা তাহলে কি, এই নোটস কেনার প্রসেসটা আমি আরেকবার লিখে দিচ্ছি। তো প্রথম যেটা, তো সেটা হচ্ছে যে এটা লিখবে যে এই যে নাম্বার আছে 8348091202, তো এই নাম্বারে প্রথমে তোমরা হোয়াটসঅ্যাপ করবে যে ইন্টারভিউ নোটস বলে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে যে ইন্টারভিউ নোটস পারচেস করতে চাই, ঠিক আছে? ইন্টারভিউ নোট পারচেস বলে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে। এবং এটা কিন্তু তুমি করছো, তো তুমি এটা হোয়াটসঅ্যাপ করছো, এবং হোয়াটসঅ্যাপ করার পরেই দেখবে যে তোমাকে কিউআর কোড দিয়ে দেবে আমার যে অ্যাসিস্ট্যান্ট আছে, তো সে কিউআর কোড দিয়ে দেবে। এবং সেই কিউআর কোডে বায়োনির কোচিং সেন্টার বলে লেখা থাকবে। কি লেখা থাকবে? বায়োনির কোচিং সেন্টার, ঠিক আছে? তো বায়োনির কোচিং সেন্টার বলে লেখা থাকবে। এবং এই কিউআর কোড দিয়ে তোমরা যে কোনো মিডিয়াম থেকে তোমরা পেমেন্ট করতে পারো। এবং এক্ষেত্রে ₹1500 টাকা, আমার যে নোটসের প্রাইস আমি রেখেছি ₹1500 টাকা, কারণ অনেকটাই লিখতে হচ্ছে, দেখতে পেয়েছো প্রায় 19টা নোটস আছে, অনেক লেখা আছে, প্রচুর পরিশ্রম হয়েছে, সেই জন্য প্রাইস আমাকে রাখতেই হয়েছে। তো এক্ষেত্রে যে প্রাইস যেটা রেখেছি, তো সেটা হচ্ছে 1500 টাকা। এটা করে তারপরে তোমরা এই নাম্বারে স্ক্রিনশট পাঠাবে 834809
1202 এই নাম্বারে তোমরা স্ক্রিনশট পাঠাবে, ঠিক আছে? এবং স্ক্রিনশট পাঠিয়ে এটা লিখতে ভুলবে না তোমার নাম এবং তার সঙ্গে সঙ্গে তোমার মোবাইল নাম্বার, তোমার ফোন নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে তোমার নাম লিখবে, তোমার ফোন নাম্বার লিখবে এবং এর সাথে সাথে তোমার এটা কিন্তু অবশ্যই লিখবে যে নাম এবং ফোন নাম্বার। অনেক সময় তোমরা স্ক্রিনশট পাঠিয়ে দিয়ে আর কোনো কিছু করো না, সুতরাং নাম এবং ফোন নাম্বার কিন্তু অবশ্যই লিখবে এবং এর সাথে সাথে যদি পারো তাহলে তোমাদের অ্যাড্রেসটাও লিখে দেবে, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো যে কোথা থেকে বলছো তোমরা। সুতরাং নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস এই তিনটে স্ক্রিনশটে লিখে দেবে এবং লিখে একটু ওয়েট করবে। মানে অনেকেই তো এক্ষেত্রে নোটস পারচেস করবে, সুতরাং প্রত্যেককে একটু পাঠাতে আমার সময় লাগবে। তো 24 আওয়ার্সের মধ্যে তুমি যদি নোটস না পাও, ধরা যাক 24 আওয়ার্সের মধ্যে তুমি যদি নোটস না পাও, তখন তোমরা আমাকে মেসেজ করো, ঠিক আছে? তবে নোটস তোমরা পেয়ে যাবে, পেমেন্ট করার পরে তোমরা নোটস পেয়ে যাবে। হয়তো একটু দেরি হতে পারে, হয়তো 5-6 ঘন্টা এরকম দেরি হতে পারে, কিন্তু নোটস তোমরা পেয়ে যাবে। প্রধানত নোটস কিন্তু রাতের দিকেই প্রোভাইড করা হবে, ঠিক আছে? অর্থাৎ 10টার সময় বা 10টার নাগাদ, 9টা থেকে মোটামুটি 10টা 11টার মধ্যে তোমাদেরকে নোটস প্রোভাইড করে দেওয়া হবে। সমস্ত নোটস PDF ফরম্যাটেই কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। আবারও বলছি, তোমাদেরকে আমি এই কারণের জন্য নোটসগুলো দেখিয়ে দিলাম, তোমাদের যদি সুইটেবল মনে হয় তবে তোমরা নোটস পারচেস করবে এবং রেজাল্ট বের হওয়ার পরে আমি আগে এই নোটসগুলো তোমাদেরকে দিতে পারতাম, যদিও তৈরি হয়নি, কিছুটা বাকি ছিল, কিন্তু তবুও তোমরা অনেকে বলছিলে স্যার যতটুকু হয়েছে ততটুকুই দিন। কিন্তু নোটস কমপ্লিট না হলে আমার ওপর একটা প্রেসার পড়ে যায়। তোমাদের থেকে যখনই পেমেন্ট নিলাম তখন আমার ওপর একটা চাপ তৈরি হয় যে আমাকে দিতেই হবে। তো সেই জন্য যতক্ষণ না কমপ্লিট করতে পারিনি ততক্ষণ আমি তোমাদেরকে প্রোভাইড করিনি। এখন 100% কমপ্লিট হয়ে গেছে, এখন তোমাদেরকে প্রোভাইড করছি। এবং রেজাল্ট মোটামুটি তোমরা জেনেছো তোমাদের কত স্কোর আছে। যাদের 50-র আশেপাশের স্কোর আছে তারা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিতে পারো। আমি আগে নোটসগুলো দিতে পারতাম, কিন্তু যাদের স্কোর কম আছে তারা হয়তো ভাবতে পারতো যে এই নোটসগুলো নিয়ে তোমার বেকার হয়ে গেল। তো সেরকম বিষয়টা যাতে না হয় সেই জন্য রেজাল্ট পাবলিশড হওয়ার পরেই কিন্তু আমি এই নোটসগুলো দিচ্ছি। এবং এই নোটস 9-10 লেভেলের জন্য যেরকম নোটস, 9-10 লেভেল এবং পিজি লেভেল সমস্ত সাবজেক্টে কিন্তু এই নোটস অ্যাপ্লিকেবল। 9-10 এবং পিজি লেভেলে অল সাবজেক্টের ইন্টারভিউ নোটস এটা, ঠিক আছে? আবার বলে দিচ্ছি, 9-10 লেভেল এবং পিজি লেভেল সমস্ত সাবজেক্টের যে নোটসগুলো দেখালাম এগুলো ইন্টারভিউ নোটস। তো সেগুলো তোমরা পড়ে তোমাদের পড়াশোনা তোমরা করতে পারো। এবং পড়লে কিন্তু এই নোটসগুলো পড়ার উপকারিতাই হচ্ছে এটা যে ইন্টারভিউতে যখন তোমাকে সত্যি কোনো প্রশ্ন করা হবে তখন সেই প্রশ্নের উত্তর আর তোমাকে খুঁজতে হবে না, হাতড়াতে হবে না, যেটাকে বলা হয়। তো সেই হিসাবেই তোমাদেরকে বলছি, নিশ্চয়ই তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। তো যাই হোক, নোটসগুলো পারচেস করো, কালেকশান করো, করে পড়া শুরু করে দাও। এতদিন ধরে পরিশ্রম করেছে, একদম লাস্ট মুহূর্তে একটু ভালোভাবে তোমাদেরকে পড়তে হবে, যেটাকে বলে লাস্ট গিয়ারে গাড়ি চালাতে হবে। এবং খুব ভালোভাবে যদি এগুলো পড়ে যাও কনফিডেন্স পাবে এবং সেই কনফিডেন্সের ওপর বেশ করে নিশ্চয়ই তোমাদের এক্সামিনেশান ভালো হবে। আমার যতটুকু সামর্থ্য আছে, যতটুকু নলেজ আছে, সেই সমস্ত নলেজ অ্যাপ্লাই করে আমি নোটসগুলো আমি তৈরি করেছি। এখন ইন্টারভিউ কিন্তু কিছুটা লাকের ব্যাপার থাকে, ঠিক আছে? ইন্টারভিউ কিছুটা লাকেরও ব্যাপার থাকে। তো সেই হিসাবে বলছি যে আমি তো সেই কারণের জন্যই তোমাদেরকে বলছি যে তুমি যদি পড়ে যাও, কনফিডেন্স যদি তৈরি হয় তাহলে কিন্তু লাকও তোমার ফেভার করবে। তোমাদের যদি সুইটেবল মনে হয় তবেই কিন্তু নোটস পারচেস করো। যদি নোটস কেনার আগে বারবার আমি যে নোটগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওতে, সেই নোটসগুলোকে দেখে তোমাদের যদি মনে হয় তবেই কিন্তু পারচেস করো। বিএডের বিভিন্ন বই থেকে আমি প্রধানত নোটসগুলো তৈরি করেছি। তো সেখান থেকেই জিস্ট করেছি, যেটা তোমাদেরকে বলা সেটা আমি বলে দিচ্ছি। এখানে কোনো লুকানোর কোনো ব্যাপার নেই। সুতরাং তোমাদের কাছে সত্যি যদি বিএডের অনেক যদি বই থাকে সেটা যদি পড়ে ফেলতে পারো তাহলে আমার নোটস কেনার কোনো দরকার নেই। কিন্তু কেউ যদি পড়তে না পারো, বুঝতে যদি না পারো, তাহলে আমার নোটস পারচেস করতে পারো। আবারও তোমাদেরকে আমি বারবার বলছি, আমি রিকোয়েস্ট করছি যে আগে আমার ভিডিওটা ভালোভাবে দেখে নাও। দেখে নিয়ে তোমাদের যদি সুইটেবল মনে হয় তবেই আমার থেকে নোটস পারচেস করো। তো নোটস পারচেসের প্রসেসটাও আমি বলে দিলাম। অন্য কোনো নাম্বারে ফোন করবে না, আমাকে পাবে না, কারণ আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। তাছাড়া একটু আমার প্রবলেমও হচ্ছে। তো সেই হিসাবে আমি বলছি যে আমি ফোন অ্যাটেন্ড করতে পারছি না, একটু শরীর খারাপ বাড়িতে।
তো সেই হিসাবে ফোন অ্যাটেন্ড করতে পারছি না, বিভিন্ন সময় ডক্টরখানায় থাকতে হয়, তো সেই জন্য অনেক সময় ফোন আমি অ্যাটেন্ড করতে পারি না। তো সেই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট, তো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, যা সমস্যা আছে 8348091202 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। আবার তোমাদের প্রত্যেকের সফলতা কামনা করি, তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।